আগের দিনকে আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, কে ট্রাই করেছিলে কোয়েশ্চেনটা? তোমরা করেছিলে এই কোয়েশ্চেনটা আমি রিপিট করে দিই। কোয়েশ্চেনটা এরকম ছিল যে একটা হলো স্ফিয়ার ছিল, এবার হলো স্ফিয়ার, এটাতে চার্জ স্ফিয়ার, এটা এরকমভাবে চার্জ করা ছিল এটা। তো হলো স্ফিয়ার যদি চার্জ করা থাকে, আমরা প্রপার্টিস কী কী জেনেছি চার্জ কোথায় থাকবে তার জন্য? বলো, হলো স্ফিয়ারে চার্জ করা থাকলে চার্জ কোথায় থাকবে? বলো বলো, ভিতরে না বাইরে? বাইরে থাকবে। এবারে কোয়েশ্চেনটা এটা ছিল যে তুমি মাঝখান থেকে মানে এই উপরের একটা ছোট্ট পোর্শনকে তুমি কাট করলে, সাপোজ এই পোর্শনটা তুমি কাট করে বাইরে বার করে নিয়ে চলে এলে, তাহলে সিস্টেমটা এখন এরকম হয়ে গেল, এই স্ফিয়ারটা যেমন ছিল তেমনই আছে, জাস্ট এই পোর্শনটা এখন ফাঁকা, এর একটা কাটা টুকরো সেটা উপর দিকে আছে। এখন এখানে আমি সেই পজিটিভ চার্জ করে রেখেছিলাম, পজিটিভ চার্জ তো এখানেও থাকবে অবভিয়াসলি, সেম পজিটিভ চার্জ এখানেও থাকবে। আমাকেও কমন সেন্স লাগিয়ে বলো যে এটার মধ্যে কোন টার্মটা কনস্ট্যান্ট থাকবে। আমি লিখছি সেগুলো, কোন কোন টার্ম কনস্ট্যান্ট থাকবে তার মধ্যে তোমাকে বলতে হবে, চুজ করতে হবে। কিউ, সিগমা, আর অ্যান্ড এই তিনটের মধ্যেই বলো কোনটা কনস্ট্যান্ট থাকবে। টোটাল চার্জ, চার্জ ডেন্সিটি, রেডিয়াস, কোনটা কনস্ট্যান্ট থাকবে? এই দুটো, একদমই তাই, চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট থাকবে। তো এটার মধ্যেও চার্জ ডেন্সিটি হবে সিগমা, এটার মধ্যে হবে চার্জ ডেন্সিটি সিগমা। আমাকে বার করতে বলেছে যে ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিমেনিং পার্ট নিয়ার দ্য হোল। তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার কাছে, এই হোলটার কাছে আমাকে বার করতে হবে যে কত ইলেকট্রিক ফিল্ড হবে, ঠিক আছে? এবার দেখো, যখন আমি এদেরকে নোটিস করব, প্রথমত একটা হলো স্ফিয়ার, তার জন্য যদি আমি সারফেসে বা বাইরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডকে দেখি, তো তার ফর্মুলা কত ছিল বলে ফেলো ঝটপট। কত ছিল? কে কিউ বাই আর স্কোয়ার ছিল। কে ইন্টু কিউ, কে মানে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, কিউটাকে আমরা এরকমও লিখতে পারি যে 1/4πε0, কিউ মানে আমি এটা লিখতে পারি তো যে সিগমা ইন্টু মানে সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু 4π আর স্কোয়ার, মানে তার যে এরিয়া সেইটা লেখাই যায়, ডিভাইডেড বাই আর স্কোয়ার। 4π আর স্কোয়ার ক্যান্সেল আউট হবে এবং ফাইনালি আমি পাবো যেটা, সেটা হলো যে সিগমা বাই এপসাইলন নট। আমি আগের দিনকে বলেও ছিলাম যে যদি তোমাকে এটা বলা থাকে যে সারফেস চার্জ ডেন্সিটির কনস্ট্যান্ট আছে, তো তাহলে ইলেকট্রিক ফিল্ড বাইরে যত আমি দূরে যাব একটা হলো স্ফিয়ার থেকে, তত কমবে না বাড়বে? তুমি কি বলবে? যদি তার সারফেস চার্জ ডেন্সিটিকে আমি কনস্ট্যান্ট রেখে দিই, তো সেই অনুযায়ী আমি কি বলবো যে যখন আমি এই স্ফিয়ার থেকে দূরে যাব তত তার ইলেকট্রিক ফিল্ড বাড়বে নাকি কমবে? কোনটা বলবো বলো, যখন তোমাকে সিগমা কনস্ট্যান্ট বলবে, নাকি চেঞ্জই হবে না? বলো কোনটা লিখবে, বলতে পারবে? হ্যাঁ, একই থাকবে, কারণ যদি সারফেস চার্জ ডেন্সিটি টার্মে আমি বলি তাহলে সিগমা বাই এপসাইলন নট আছে, এর জন্য সিগমা বাই এপসাইলন নটটা কোনোভাবে আর এর উপর ডিপেন্ড করছে না, তার মানে কনস্ট্যান্ট থাকবে ইলেকট্রিক ফিল্ড, যত আমি দূরে যাব কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি তোমাকে এই সেম কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি আর সেখানে তোমাকে বলা হয় যে ইফ দ্য টোটাল চার্জ ইজ কনস্ট্যান্ট দেন ইলেকট্রিক ফিল্ড ইফ উই গো আউটসাইড দিস স্ফিয়ার উইল ডিক্রিজ, ইনক্রিজ অর রিমেইন সেম, কি লিখবে তুমি বলো? যদি আমি বলি তোমাকে টোটাল চার্জটা কনস্ট্যান্ট আছে, রাইট, টোটাল চার্জ কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা যখন আমি স্ফিয়ার থেকে দূরে যাব সেই ক্ষেত্রে কমবে, বাড়বে নাকি সেম থাকবে? বলো, কমবে, কারণ যদি আমি টোটাল চার্জের রেসপেক্টে বলি সেই ক্ষেত্রে কে কিউ বাই আর স্কোয়ার হচ্ছে, তো ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, যত ডিস্টেন্স বাড়বে তত কমবে। কোয়েশ্চেনগুলো যখন পড়বে তখন কিন্তু অবভিয়াসলি টার্মগুলোকে আন্ডারলাইন করে করে তারপরে কোয়েশ্চেনটাকে প্রসিড করবে। তুমি দেখবে তোমাকে কী বলছে, যদি তোমাকে বলে দেয় যদি সারফেস চার্জ ডেন্সিটি রিমেন্স কনস্ট্যান্ট, মানে সারফেস চার্জ ডেন্সিটি কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, যদি কোনোভাবে সারফেস চার্জ ডেন্সিটি চেঞ্জ না হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে, যত আমি বাইরে যাব কোনো রকমভাবে চেঞ্জ হবে না সারফেস চার্জ ডেন্সিটি রেসপেক্টে বললে, কারণ সেই ক্ষেত্রে ফর্মুলাটাতে কোনো রকমভাবে ডিস্টেন্সটা আসেই না, তো ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু যদি তোমাকে বলা যে টোটাল চার্জের রেসপেক্টে বলো, ইফ দ্য টোটাল চার্জ ইজ কনজার্ভড বা কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে তুমি কী বলবে, যত আমি দূরে যাব তত ফিল্ড কমতে শুরু করবে। তো কোয়েশ্চেন পড়ার সময় খুব ভালোভাবে এই লাইনগুলোকে আন্ডারলাইন করবে, কারণ এইখানটা তো কোনো প্রবলেম হয় না। আর যেটা সব থেকে চাপের ব্যাপার সেটা হলো এটাই যে প্রত্যেকে এই ফর্মুলাটাকেই মনে রেখে দেয়, কে কিউ বাই আর স্কোয়ার, এবং ফাইনালি যখন কোয়েশ্চেন আসবে তোমাকে বলবে যে ইফ দ্য সারফেস চার্জ ডেন্সিটি ইজ কনস্ট্যান্ট দেন ইলেকট্রিক ফিল্ড উইল ইনক্রিজ, ডিক্রিজ অর রিমেইন সেম। কখন না, যখন আমরা সারফেস থেকে দূরে যেতে শুরু করলাম সেই সময়। এখন সবাই এটা জানে যে ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার হয় বাইরে, তো যত আর বাড়বে ইলেকট্রিক ফিল্ড কমবে, সে চোখ বন্ধ করে উইল ডিক্রিজ টিক মেরে চলে আসবে। কিন্তু এক্সামিনার ওই টিকটা তোমাকে করানোর জন্যই কোয়েশ্চেনটা দিয়েছিল যাতে করে তুমি ভুলটা করো,
তোমাকে দেখতে হবে যে কোয়েশ্চেনে তো তোমাকে বলেছে যে সারফেস চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট, তো তার রেসপেক্টে তোমাকে ভাবতে হবে, তার রেসপেক্টে ভাবতে গেলে তুমি কী পাবে না, রিমেন সেম। বুঝতে পারলে? তো খুব ভালোভাবে এইগুলোকে আন্ডারলাইন করবে। আগের দিনকে আমি এই সেম কেস বলেছিলাম সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কী হয়, তো ভিডিওটা একবার দেখে নেবে তোমরা, তাহলে বুঝে যাবে। সেখানটাতে আমি সেম কেস বলেছিলাম যে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কী হতে পারে। তো এবার আমি পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা, সেটা হলো আমার এই কোয়েশ্চেনটা, যেখানে আমার এই টার্মটা লাগবে, যে কারণে এটা আরও দেখানো তোমাদেরকে। তো তুমি ভেবে দেখো, আমাকে বলছে যে নিয়ার দ্য হোল সেইখানটাতে ইলেকট্রিক ফিল্ড কীরকম হবে, কার জন্য না, ডিউ টু দি রিমেনিং পার্ট, তাই না, নিয়ার দি হোল। তো ডিউ টু দি রিমেনিং পার্ট যদি আমি বলি, তো প্রথমত দেখো আমি কি করলাম, আমি যদি এই পয়েন্টটাতে দেখি, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাতে এই যে উপরের যে টুকরোটা আছে, তার যাকে আমি বলছি এলিমেন্ট, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, অ্যাওয়ে নাকি টুওয়ার্ড, কী হবে বলো, মানে উপর দিকে হবে নাকি নিচের দিকে হবে, এই ছোটো পার্টটার জন্য এই পয়েন্টে বলো বলো ইলেকট্রিক ফিল্ড বলো, উপরের দিকে, কারণ পজিটিভ উপরের দিকে যাবে। ঠিক আছে, এটার জন্য হলো কি না, ই ডিউ টু এলিমেন্ট, এটা হলো ই ডিউ টু এলিমেন্ট। আচ্ছা, নেক্সট বাকি যে রিমেনিং যে পার্টটা আছে, রিমেনিং যে পোর্শনটা, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ওখানে কোন দিকে হবে, উপরের দিকে না নিচের দিকে বলো, কোন দিকে হবে, উপরের দিকেই হবে, তাই না। তো এইটার জন্য কি হবে, এটাকে আমি বলছি ই ডিউ টু রিমেনিং, উপরের দিকে। চলো এবার এখানে চলে এসো, এই যে হোলটা এখানটাতে ক্রিয়েট হয়েছে তার কাছাকাছি এরিয়াটাতে। আচ্ছা, এইখানটাতে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এলিমেন্ট কোন দিকে হবে, উপরের দিকে না নিচের দিকে, এই পয়েন্টে নিচের দিকে হবে, কারণ পজিটিভ চার্জ নিচের দিকে অ্যাওয়ে হবে। আচ্ছা, ই ডিউ টু এলিমেন্ট, নেক্সট এই যে রিমেনিং পার্ট, তার জন্য এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, উপরের দিকে না নিচের দিকে বলো, রিমেনিং পার্টটার জন্য বলো বলো, উপরের দিকে হবে না, উপরের দিকে হবে, কারেক্ট, উপরের দিকে হবে, তাই না, কারণ পজিটিভ চার্জ উপরের দিকে ফিল্ড দেবে সে। তাহলে এটা কি হলো, ই ডিউ টু রিমেনিং পার্ট। হয়ে গেল, দুটো ইকুয়েশন পেয়ে গেছি, আমাকে সলভ করতে হবে। যদি আমি উপর দিকটা দেখি, উপর দিকে কি পেলাম, ওটা সাপোর্টিভ নেচার হচ্ছে নাকি অপোজিট নেচার হচ্ছে, এখানটাতে উপর দিকে ইলেকট্রিক ফিল্ডটা নেট ইলেকট্রিক ফিল্ড বলো, সাপোর্টিভ। তাহলে কি করবো, অ্যাড করবো না সাবস্ট্রাক্ট করবো, কোনটা করবো, অ্যাড করবো। তাহলে আমি এখানটা লিখে দিই যে ই ডিউ টু রিমেনিং, এই পয়েন্টটাকে আমি বলছি যে এ, আর এটাকে আমি বলছি বি। তাহলে ই এ সেটা কি হবে না, ই ডিউ টু রিমেনিং প্লাস ই ডিউ টু এলিমেন্ট। আচ্ছা, যখন আমি এখানটাতে রিমেনিং অ্যান্ড এলিমেন্টকে যোগ করব, তখন যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা অবভিয়াসলি পুরো স্ফিয়ারটার জন্য হয়ে যাবে না, হবে কি না বলো বলো, পুরোটার জন্য হয়ে যাবে, তাই না, কারণ এই দুটো মেলানো মানেই তো অ্যাকচুয়ালি পুরো স্ফিয়ার চলে আসা। তাহলে ওখানটা যখন আমি দুটোকে যোগ করলাম, তার মানে পুরো স্ফিয়ারটা চলে এলো। আচ্ছা, পুরো স্ফিয়ারের জন্য বাইরে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কত হয়, সিগমা বাই এপসাইলন নট, হয় কি না, সিগমা বাই এপসাইলন নট হয়, হ্যাঁ কি না বলো, সিগমা বাই এপসাইলন নট লিখে ফেলো, সিগমা বাই এপসাইলন নট। চলো বি পয়েন্টে চলে এসো, ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি, সেখানে কি হবে, রিমেনিং আর এলিমেন্ট তাদের মধ্যে মাইনাস হবে নাকি প্লাস হবে বলো, মাইনাস করবো, তাই না। তো ই রিমেনিং আর মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানটা লিখে দিই যে ই রিমেনিং মাইনাস ই এলিমেন্ট। আচ্ছা, যখন আমি এখানটাতে রিমেনিং অ্যান্ড এলিমেন্টকে যোগ করব, তখন আমরা কি পাবো, পুরো স্ফিয়ারটা কি পাবো, তাই না, আবারও তাই পাচ্ছি। এই পয়েন্টটাতে দুটো যোগ হচ্ছে, হ্যাঁ তাদের ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে, কারণ তাদের নেচারটা উল্টো দিকে শো করছে আমাকে, সেই কারণে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন উল্টো দিকে পাচ্ছি। কিন্তু যখন তারা আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড নেট আমি ক্যালকুলেট করছি, সেই তো আমি যোগই করছি না, এ প্লাস বি করছি মানে এ আর বিকে যোগ করলাম, এ মাইনাস বি করছি মানে আমি এটাও বলতে পারি না যে এ আর মাইনাস বিকে যোগ করছি, হ্যাঁ কি না বলো 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 বলো, তাই না। তার মানে এখানেও তো আলটিমেটলি সেই কেসটাই হচ্ছে যে দুটো আবার সেই যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানটাতে তাদের যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা অপোজিশন শো করছে, ওখানটা সাপোর্ট করছিল, এখানে অপোজিশন শো করছে, যে কারণে মাইনাস আসছে, কিন্তু দুটো তো যোগ হয়েছে আবার স্ফিয়ারটাকে তৈরি করছে, তাই না এখানটা তো। তাহলে এখানেও ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যায় বলো, সিগমা বাই এপসাইলন নট, হ্যাঁ কি না, তাই না। এখানেই তোমরা ভুলটা করে ফেললে। দেখো, যখন আমি যোগ করলাম এদেরকে, তখন এই যে বি পয়েন্টটা, এই বি পয়েন্টটা এই হলো স্ফিয়ারটার ভিতরের পয়েন্ট হচ্ছে নাকি বাইরের পয়েন্ট হচ্ছে, ভিতরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় স্ফিয়ারের জন্য, হলো স্ফিয়ারের জন্য 0। তার মানে এখানটা কি লিখবে, সিগমা বাই এপসাইলন নট নাকি 0 লিখবে, কোনটা লিখবে, 0 লিখবে, বুঝতে পারলে। এইখানেই চলে আসে কনসেপ্টটা।
তো যখনই করবে একটুখানি বুঝে বুঝে করবে, তাহলে আর প্রবলেমটা হবে না। এখানটা কী হবে না, 0। ব্যাস হয়ে গেল, আমার কাজ শেষ। এবারে দুটোকে আমি যোগ করে দিই। যদি আমি দুটোকে যোগ করে দিই তাহলে এখানটা দেখো এলিমেন্ট ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ফাইনালি 2 ইন্টু রিমেনিং পড়ে থাকবে, 2 ইন্টু ই রিমেনিং ইকুয়াল টু কত আসবে, সিগমা বাই এপসাইলন নট। তাহলে ই রিমেনিং কত চলে আসবে এখান থেকে, ই রিমেনিং সেটা কত আসবে না, সিগমা বাই 2 এপসাইলন নট হয়ে যাবে, 2টা নিচে চলে আসবে। আর এইটা হয়ে গেল আনসারটা, যেটা আমাকে চেয়েছে যে ফাইন্ড আউট দি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য রিমেনিং পার্ট নিয়ার দি হোল। কোয়েশ্চেনটা বুঝতে পারলে সবাই, নাকি পারলে না? এগুলো খুব ভালো কোয়েশ্চেন, যেইতে এসেছে, আইআইটিতেও এসেছে একবার, তো সলভ করে নাও। চলো লিখে নাও ঝটপট করে, ঝটপট লেখ। বলার অবস্থা খারাপ, না না একটু পরে আরেকবার দিতে পারবে, এটা একটু পরে আরেকবার দিতে পারবে, এইটাই লাস্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো করে নাও। হয়ে গেলে বলবে। কারোর কোনো ডাউট আছে কোয়েশ্চেনটা বুঝতে? ইন্দ্রাণী, অভ্রদীপ, বিতিশা? বিতিশা বুঝতে পেরেছো? হ্যাঁ চলো ঝটপট লেখো, লেখা হয়ে গেলে বলবে। আজকে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল স্টার্ট করবো আমরা। কোয়েশ্চেনটার মধ্যে কিচ্ছু নেই, দুটো শুধুমাত্র দেখা জিজ্ঞেস করেছে কিন্তু হলোস্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, ঘুরিয়ে জিজ্ঞেস করেছে আলটিমেটলি, বাইরের পয়েন্টে আর ভেতরের পয়েন্টে। জাস্ট তোমাকে এটা জিজ্ঞেস করেছে যখন আমি টুকরো করে কেটে দিলাম সেই ক্ষেত্রে কী হবে, কিন্তু ব্যাপারটা তো সেটাই, যখন যোগ হবে তখন পুরো স্ফিয়ারটাই তৈরি হবে, ভিতরে 0 হবে, বাইরে সিগমা বাই এপসাইলন নট হবে। বাইরে যদি আমি সিগমার রেসপেক্টে বলি ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে না, কিন্তু যদি আমি কিউ রেসপেক্টে বলি তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে। কীভাবে? 1/r² সাথে প্রপোর্শনে, হাইপারবোলিক্যালি চেঞ্জ হবে। কমপ্লিট সবার? ঠিক আছে। তো তার আগে বলে দিই, তোমাদের তো এক্সাম আছে নাকি, মক টেস্ট আছে তো? মক টেস্টটাকে খুব সিরিয়াসলি অ্যাটেন্ড করবে। কবে আছে তোমাদের মক টেস্টটা? কালকে বা পরশু বোধহয় নাকি, রবিবার দিনকে আছে। তো খুব ভালোভাবে মক টেস্টটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? মক টেস্টটাতে যা যা কোয়েশ্চেনগুলো আছে সেই সমস্ত কোয়েশ্চেন তোমাদের ক্লাসের মধ্যে তার কনসেপ্ট আমরা ডিসকাস করে ফেলেছি। তো যে কারণে খুব ভালোভাবে ওটাকে পেপারটাকে অ্যাটেন্ড করবে সবসময়। আর এটাকে ভাববে যে তোমরা ফাইনালি তোমাদের যেই এক্সামটা দিচ্ছ সেইখানে যেভাবে তুমি পারফর্মটা করবে যেন মক টেস্টও পারফরমেন্সটা সেরকমই থাকে। এটা কখনো ভাববে না যে মক টেস্ট এখানে নাম্বার কম হলেও কিছু আসে যায় না। এই অ্যাটিটিউডটা থাকলে কিন্তু তুমি কখনো এক্সামে কখনো ভালো কিছু করতে পারবে না, বুঝতে পারলে? তো যে কারণে মক টেস্টটাকে খুবই ভালোভাবে পারফর্ম করবে এবং চেষ্টা করবে যতটা হয় নিজের পক্ষ থেকে মানে লাস্ট অবধি কোনো কোয়েশ্চেনকে ট্রাই করার। মানে তুমি কোনো কোয়েশ্চেনকে যখন তুমি ছাড়বে তখনই ছাড়বে সেটাকে তুমি আর মানে করতে পারতে না, তোমার আলটিমেটলি যতটা করার ক্ষমতা ছিল সেই কোয়েশ্চেনটাকে তুমি ট্রাই করে ফেলেছো, তোমার কনসেপ্টকে অ্যাপ্লাই করেছো, আর তোমার পক্ষে সম্ভব ছিল না, সেই কারণে তুমি ছাড়লে, বুঝতে পারলে? আর প্র্যাকটিসটা এইভাবে করবে যে প্রথমে কোয়েশ্চেন পেপারটাকে হাতে পাওয়ার পরে যতগুলো কোয়েশ্চেন দেখেই তুমি সলভ করতে পারলে, বুঝতে পারলে? সাপোজ আমি বললাম 2 ঘন্টার পরীক্ষা তোমাদের, ঠিক আছে? আমি সাপোজ বলছি 2 ঘন্টার পরীক্ষার মধ্যে 1 ঘন্টাতে এটা করবে, প্রথম 1 ঘন্টায় ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স যদি যেই ক্ষেত্রে হয়, আর নিটের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এই তিনটের মধ্যে যতগুলো কোয়েশ্চেন তুমি দেখেই করতে পারবে, ঠিক আছে? মানে তুমি দেখছো, বুঝতে পারছো, তোমার মাথায় কনসেপ্ট স্ট্রাইক করলো, তোমার পেন চলতে শুরু করে দিলো, তুমি সেটাকে ট্রাই করলে, যেটাকে দেখে মনে হবে যে একটুখানি ভাবতে হবে কিংবা হয়তো একটুখানি ক্যালকুলেটিভ বেশি, তো আমার টাইম লাগবে, সেটাকে মার্ক করে চলে আসবে নেক্সট কোয়েশ্চেনে, টাইম ওয়েস্ট করবে না সেখানে। এরকমভাবে যতগুলো তোমার স্কোর তোলার মতো কোয়েশ্চেন সবগুলোকে করে ফেলবে, নেক্সট যে 1 আওয়ার তোমার কাছে পড়ে থাকবে সেই টাইমটাতে তুমি এবার ওই যে কোয়েশ্চেনগুলো পড়েছিল সেখানে তোমার পুরো 100% দিতে শুরু করবে, বুঝতে পারলে? একটা কোয়েশ্চেনের পিছনে অনেকক্ষণ ধরে কিন্তু পড়ে থাকবে না,
তো দেখবে কোয়েশ্চেনটা মানে এটা এই কারণে বলার, কারণ মক টেস্টের প্রথম থেকে এই হ্যাবিটটাকে স্টার্ট করতে পারলে তবেই কিন্তু এটা পারফেক্টলি তুমি এক্সামে দিতে পারবে, আর এক্সামে এটাই হওয়া উচিত, তবেই এক্সামে তুমি স্কোর করতে পারবে। আর একদম সিরিয়াসলি দেবে এক্সামটায়, কিন্তু এটা ভাববে না যে আমার মক টেস্ট অসুবিধা কী আছে, নাম্বার কম পেলে কী এমন যায় আসে, ওটা কিন্তু নয়, একদম ভালোভাবে পরীক্ষাটাকে দেবে। দেখো কি বলছে, একটা কিউব আছে এখানটাতে, ঠিক আছে, এই কিউবটার মধ্যে একটা ইউনিফর্মলি চার্জ রড, তাকে তুমি এন্টার করাচ্ছ, বুঝতে পারলে? তো ধরো আমার সামনে একটা কিউবের দেওয়ালটা আছে এখানটাতে, আমি দেখতে পাচ্ছি এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা আমি সামনে এখন দেখতে পাচ্ছি, এইটা হলো রডটা, বুঝতে পারলে? এবারে রডটা সামনের দিকে এগোচ্ছে, দেখো এই যে সামনের ফেসটা আছে কিউবের, সেখানটাতে ঢুকে যাবে, তাই না? এবং যখন ঢুকে যাচ্ছে তারপরে আবার এই স্ফিয়ারটার মধ্যে কিছু মানে এই কিউবটার মধ্যে কিছুক্ষণ সে থাকবে, থেকে আবার ওই দিক থেকে সে বেরিয়ে যাবে, তাই না? এই কেসটা এখানটাতে হচ্ছে, বুঝতে পারলে কোয়েশ্চেনটা কি? এইটা তোমাকে বলা আছে যে এই সিস্টেমটা এখানটাতে হচ্ছে। এখন আমাকে বলতে হবে যে এখানটাতে যে ফ্লাক্সের ভেরিয়েশনটা হবে তার গ্রাফ কীরকম হবে। প্রথমত ফ্লাক্সের ভেরিয়েশন হবে এই কথাটা বলছে কেন? ফ্লাক্স কার জন্য আমরা নিই? এনক্লোজ চার্জের জন্য ফ্লাক্স নিই না, হ্যাঁ কি না বলো? এনক্লোজ চার্জের জন্যই তো আমরা ফ্লাক্স নিই। এবার তুমি দেখো যখন কিউবটার বাইরে এই রডটা আছে তখন কি এই কিউবটার থ্রু কোনো রকমভাবে ফ্লাক্স আছে? কিউবটার থ্রু পুরো কিউবটাতে কোনো ফ্লাক্স আছে? হ্যাঁ কি না? নেই। আচ্ছা, কোনো তার ইন্ডিভিজুয়াল ফেস, তার থ্রু কি কোনো ফ্লাক্স আছে? ইন্ডিভিজুয়াল ফেসগুলো থ্রু আছে কি নেই? আছে, ইন্ডিভিজুয়াল ফেসের থ্রু ফ্লাক্স পাবো, কিন্তু টোটাল ফ্লাক্স কত হবে? 0, কারণ একটা দিয়ে প্লাস ফ্লাক্স হবে, একটা দিয়ে মাইনাস ফ্লাক্স, বলেছিলাম না ফ্লাক্স পড়ানোর সময়। তো নেট ফ্লাক্স কত হবে? কিউবটা থ্রু 0 হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যখন এই যে রডটা আছে এটার মধ্যে পেনিট্রেশন করা স্টার্ট করবে, তখন যত টাইম যাবে তত রডটার বেশিরভাগ পোর্শন কিউবের মধ্যে যাওয়া শুরু করবে, হ্যাঁ কি না? চলো চলো চলো, হ্যাঁ কি না বলো? করবে। তার মানে এনক্লোজ চার্জ বাড়তে শুরু করবে, হ্যাঁ কি না? বাড়তে শুরু করবে। এনক্লোজ চার্জ বাড়তে শুরু করছে মানে ফ্লাক্স বাড়তে শুরু করবে, ইয়েস অর নো? তাই না? বাড়তে শুরু করলো। এবার যখন ওই রডটা বেরোতে শুরু করবে অন্য প্রান্ত দিয়ে, এই ফেসটা দিয়ে যখন বেরোতে সে শুরু করবে, তখন ধীরে ধীরে এনক্লোজ চার্জের পরিমাণ ওই কিউবের মধ্যে কমতে শুরু করবে, হ্যাঁ কি না? তাই না? মানে ফ্লাক্স কমতে শুরু করবে, কেন? এনক্লোজ চার্জ কমতে শুরু করবে, ইয়েস অর নো বলো? তাই না? এবং ফাইনালি যখন সেটা পুরোপুরি বেরিয়ে যাবে তখন ফ্লাক্স আবার কি কন্ডিশনে আসবে? যেরকম ধরে ইনিশিয়ালি ছিল, হ্যাঁ কি না? যখন এন্টার করছিল, তাই না? একদম সেটা আমি আবার পেয়ে যাবো। চলো ওটাকে আমাকে এখন সেখানে দেখাতে হবে, গ্রাফটা কীরকম হবে। চলো সিস্টেমটা বুঝে গেছো, এই কারণেই আমাকে বলছে যে ফ্লাক্সের ভেরিয়েশনটাকে ড্র করো। তো আমাকে কোয়েশ্চেনটা এটা বুঝতে হবে না যে কেন ফ্লাক্সের ভেরিয়েশন সে চাইছে। যদি তুমি সেটাকে বুঝতে পারো তাহলে তোমার কাজ শেষ হয়ে গেছে, বুঝতে পারলে? শুধুমাত্র এটাকে প্রথমে বুঝতে হবে যে আমাকে ফ্লাক্সের ভেরিয়েশনটা চাইছে কেন। তোমার কাজ হলো প্রথমে ওইটাকে বোঝা, যে কোয়েশ্চেনটা দিল কেন, কোনো বেসিস তো হয় তার পেছনে, সেটাকে তোমাকে প্রথমে বুঝতে হবে। দেখো এবার আমি কোয়েশ্চেনটাকে স্টার্ট করছি। দেখো টাইমের সাথে ফ্লাক্সের ভেরিয়েশন দেখবো। কোন ফ্লাক্স? ইলেকট্রোস্ট্যাটিক ফ্লাক্স। আচ্ছা, যে সমস্ত ফোর্সের জন্য ফিল্ড থাকে তাদের জন্যই ফ্লাক্স থাকে, হ্যাঁ কি না? বলো বলো বলো। গ্র্যাভিটেশনের জন্য ফিল্ড আছে, ফ্লাক্স পাবো, ইয়েস অর নো বলো? পাবো। ম্যাগনেটিজমের জন্য ফিল্ড আছে, ফ্লাক্স পাবো। এই কোয়েশ্চেনটা তার মানে তোমাকে ম্যাগনেটিজমের ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে, গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে, বুঝতে পারলে? কনসেপ্ট কিন্তু একটাই। চলো এবার এই কোয়েশ্চেনটা ফোকাস করতে শুরু করছি। দেখো দেখো এই রডটা ভিতরের দিকে এন্টার করা শুরু করছে, ঠিক আছে, খুব ভালো কথা। যখন ভিতর দিকে সে এন্টার করা শুরু করছে তার ফ্লাক্সটা কী হবে? লিনিয়ারলি বাড়তে শুরু করবে, তাই না? কারণ যত রডের বেশি মানে রডের পোর্শনটা যত বেশি পরিমাণ ভিতরের দিকে যাবে তত তার মধ্যে এনক্লোজ চার্জ বাড়বে, যত এনক্লোজ চার্জ বাড়বে তত ফ্লাক্স বাড়বে, তাই তো? তার মানে এটা লিনিয়ারলি বাড়তে শুরু করছে। ওকে, খুব ভালো কথা। আচ্ছা এবার দেখো এই যে রডটা ভি ভেলোসিটি নিয়ে এই রডটার লেন্থ হচ্ছে এ, ঠিক আছে, ভি ভেলোসিটি নিয়ে এন্টার করা শুরু করলো, তাহলে এই পুরো রডটা ভিতরে ঢুকে যেতে কত টাইম লাগবে? বলো বলো। পুরো রডটা ভিতরে যেতে কত টাইম লাগবে? তার লেন্থ এ আর ভেলোসিটি হচ্ছে ভি, বলো কত টাইম লাগবে? বলো বলো। এ বাই ভি, তাই না? আমরা জানি যে এ ইকুয়াল টু এ মানে কি? তার পুরো লেন্থটা ইকুয়াল টু কত হবে? ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে টাইম কত হয়ে যাবে? এ বাই ভি হয়ে যাবে, হয়ে গেল। তার মানে এই পুরো লটটা ভিতরের দিকে যেতে টাইম কত লাগছে? এ বাই ভি। তার মানে এই যে ফ্লাক্সটা ইনক্রিজ করছিল কতক্ষণ অবধি ইনক্রিজ করবে? এ বাই ভি অবধি, যতক্ষণ অবধি পুরো রডটা ভিতর দিকে ঢুকছে, হ্যাঁ কি না? বলো বলো। ততক্ষণ অবধি বাড়লো। যখন সেটা বেড়ে গেল তার মানে এইখানে কত টাইম লাগলো এইটা হতে? ম্যাক্সিমাম অবধি বাড়তে কত টাইম লাগছে না? এ বাই ভি অবধি, তাই না? এ বাই ভি টাইম অবধি সেটা পুরোপুরি বাড়লো। ওকে, খুব ভালো কথা।
এবারে যখন এই পুরো রডটা ভিতরে ঢুকে গেছে, তখন তারপরে তো এখানে থেমে নেই, ভিতরে ঢুকে গিয়ে, তাই না? সে তো মুভ করছে, তাই না? তো যদি সে মুভ করে তাহলে এখন এই রডটা ভিতর দিকে, এখন দেখো এইখানে ঢুকলো এই এন্ডটা দিয়ে, এবং এইখান দিয়ে সে আবার যাওয়া শুরু করছে, এবং এই যে 2a ডিস্টেন্স সেটাকে আবার সে কভার করছে। এই কিউবটার নিচের লেন্থটা হচ্ছে 2a, তাই না? তাহলে 2a ডিস্টেন্স আবার সে কভার করছে। তার মানে কি এই 2a অবধি সেই পুরো রডটা কিন্তু এই যে কিউব তার ভিতরেই আছে, তার ভিতরে যদি পুরো রডটা থাকে, তার মানে এই রডের যা নেট চার্জ সেটা সবসময় এই 2a অবধি পুরোটাই এই কিউবের মধ্যেই আছে। তার মানে কিউবের ভিতরে এই a/v টাইমটার পর থেকে পুরো চার্জটা বাড়ছেও না, কমছেও না, কনস্ট্যান্ট থাকছে, তাই না? তার মানে ফ্লাক্স কি হবে? বাড়বে, কমবে না কনস্ট্যান্ট থাকবে? কোনটা হয় বলো? কনস্ট্যান্ট থাকবে। কতক্ষণ অবধি থাকবে বলো? কতক্ষণ অবধি? 2a লেন্থটাকে সে যতক্ষণ না কভার করবে, তাই না? তো 2a লেন্থটাকে v বেগে কভার করতে গেলে টাইম কত লাগবে বলো? কত টাইম লাগবে? 2a লেন্থ v বেগে কভার করবে 2a/v, তাই না? তো 2a/v অবধি কিন্তু এর ফ্লাক্সটা কনস্ট্যান্ট মেনটেন হবে। কতক্ষণ অবধি মেনটেন হবে? দ্যাট ইজ 2a/v। 2a/v হয়ে গেল। এবারে যখনই 2a/v কাজটা শেষ হয়ে গেল, মানে 2a/v তে কিন্তু এই যে রডটা ছিল তার কিন্তু এই সামনের ফেসটা অলরেডি এই যে অন্য ফেসটা আছে কিউবটা সেখানে টাচ করে গেছে। তার মানে এরপর থেকে সে বেরোতে শুরু করবে মানে কিউবের মধ্যে চার্জের পরিমাণ কমতে শুরু করবে না বাড়তে শুরু করবে? বলো, যখন রডটা এখান থেকে বেরোবে কমতে শুরু করবে মানে ফ্লাক্স কমবে না বাড়বে? কমবে। কীরকমভাবে কমবে? যেরকমভাবে বেড়েছিল লিনিয়ারলি, তাই না? সেভাবেই তো কমবে, তাই না? তো সেভাবে কমতে শুরু করলো, এই কমতে শুরু করছে। আচ্ছা, এইখান থেকেই কমতে শুরু করতে করতে যখন সে পুরো বেরিয়ে যাবে, কত টাইম পর সে বেরোবে বলো? কত টাইম লাগবে তার পুরো রডটাকে বাইরে বেরোতে এখান থেকে? বলো কত টাইম লাগবে? যত টাইম ঢুকতে লেগেছিল তত টাইমই বেরোতে লাগবে, হ্যাঁ কি না? তাই না? a/v, তাই না? কারণ যখন সে বেরোচ্ছে তখন সে একই পরিমাণ a লেন্থটা বাইরে বেরোচ্ছে v বেগ নিয়ে। কত টাইম? a/v, তাই না? তো এখানে টাইমটা কত লাগছে আবার? a/v। তো এইটা হয়ে গেল ফ্লাক্সের ভেরিয়েশন, বুঝতে পারলে? আচ্ছা, ম্যাক্সিমাম চার্জ কত হবে বলো? ম্যাক্সিমাম চার্জ কত হবে যখন ভেতরে ঢুকছে? ম্যাক্সিমাম চার্জ কত হবে? তার লেন্থ a অ্যান্ড লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা। তাহলে টোটাল চার্জ কত আছে এর মধ্যে, রডের মধ্যে? a × l হয়ে গেল। তাহলে q সমান কত? a × l না, ওটা ল্যামডা, তাই না? a × ল্যামডা। আচ্ছা, তো টোটাল চার্জ যখন ভিতরে চলে এলো তার মানে টোটাল চার্জ কত আসছে ভিতরে? a × ল্যামডা, তাই না? a × ল্যামডা পরিমাণের চার্জ ভিতরে টোটাল আছে। আচ্ছা, তো টোটাল যখন চার্জটা আছে এই চার্জের জন্য ভিতরে যা ফ্লাক্স হবে সেটা তো ম্যাক্সিমাম ফ্লাক্স, তাই না? এর থেকে তো বেশি ফ্লাক্স আর দিতে পারবে না এখানটাতে, পারবে কি? এই চার্জের জন্য যা ফ্লাক্স হবে সেটাই তো ম্যাক্সিমাম ফ্লাক্স, তার চেয়ে তো বেশি ফ্লাক্স আর দিতে পারবে না, তাই না? আচ্ছা, তো ম্যাক্সিমাম ফ্লাক্স তার ভ্যালু কত হবে? ফ্লাক্স সমান q enclosed ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, q enclosed কত আছে যখন পুরো রডটা ভিতরে চলে গেছে? তখন a × ল্যামডা। তাহলে কি লিখবো? a × ল্যামডা বাই এপসাইলন নট। তার মানে ম্যাক্সিমাম ফ্লাক্সের ভ্যালু কত হবে বলো? বলো বলো a ল্যামডা বাই এপসাইলন নট হয়ে গেল। এটা কি? এটা হচ্ছে phi max, ম্যাক্সিমাম ফ্লাক্স হয়ে গেল। ইজি কোয়েশ্চেন, লিখে ফেলো। এই কোয়েশ্চেনটা না জানি কতগুলো এক্সামে চলে এসেছে, বিশেষ করে অ্যাডভান্স যেই লেভেলের কোয়েশ্চেন তো অনেকবার এসে গেছে, বুঝতে পারলে? কনসেপ্টটা খুব ইজি কনসেপ্ট। সবাই বুঝতে পারলে? বিতিশা, মেঘা মণ্ডল, বুঝতে পেরেছো? বিতিশা বুঝতে পেরেছো? বিতিশাটা কে? এটা স্টুডেন্ট তো নাকি? রেসপন্সই তো নেই। আচ্ছা, অভ্রদীপ, ইন্দ্রাণী ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। চলো লিখে নাও, ঝটপট লিখে নাও। ফ্লাক্সের ভেরিয়েশন জিজ্ঞেস করেছিল। যদি এই কনসেপ্টটাকে তোমরা বুঝে গিয়ে থাকো, এখান থেকে যে কোনো শেপ তোমাকে দিক না কেন তুমি বার করতে পারবে ইজিলি, তাই না? যে কোনো শেপ জেনারেলি দেয় না, জেনারেলি রডটা কি দেয়, কারণ সিমেট্রিক্যাল স্ট্রাকচার তো বার করতে সুবিধা হয়। তো যখনই কোয়েশ্চেন আসবে রড দিয়েই আসবে বেশিরভাগ ক্ষেত্রে। ঝটপট লেখো, লেখা হলে বলবে, স্পিডে হাত চালো। আচ্ছা, এই পুরো রডটা এন্টার করে তারপর এক্সিট করতে টোটাল টাইম কত লাগছে? a/v প্লাস 2a/v প্লাস a/v, তার মানে কত? 4a/v, তাই না? টোটাল টাইম কত লাগছে? 4a/v। চলো ঝটপট করো, ঝটপট করো।
দেখো কোয়েশ্চেনগুলো যখন তোমার কাছে কোনো কোয়েশ্চেন কেউ দেবে এক্সামিনার, তখন কিন্তু কখনোই তোমাকে সেই কোয়েশ্চেনটা মানে বিশাল কিছু কঠিন কোয়েশ্চেন্সে দেয় না। তোমার যদি কনসেপচুয়াল ক্লিয়ারিটি খুব ভালো থাকে, তুমি খুব ইজিলি অ্যাটেন্ড করতে পারবে কোয়েশ্চেনটাকে। ওই কারণে বারবার বলছি কনসেপ্টকে ধরো। একবার যদি তুমি কোনো চ্যাপ্টারের কনসেপ্টকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ যে কোনো সাবজেক্টের ধরতে পারো না, তার কোয়েশ্চেন খুব ইজিলি তুমি অ্যাটেন্ড করতে পারবে। এটাই র্যাঙ্কে ডিসাইড করে যে কার আন্ডারস্ট্যান্ডিং কত ক্লিয়ার। হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো নেক্সট পার্ট, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল জিনিসটা জীবনে খুব দরকারি জিনিস। প্রথমত পোটেনশিয়ালটা কেন দরকার, আমরা কেন বলি পোটেনশিয়াল ডিফারেন্স বা একটা পোটেনশিয়াল আছে, অনেকে বলবে তোর মধ্যে অনেক পোটেনশিয়াল কিন্তু তুই কিছু করতে পারিস না, এরকম কথা অনেকে তোমরা শুনতে পারবে। পোটেনশিয়ালটা দরকার কেন বা কেন পোটেনশিয়াল কথাটা আসে? প্রথমত দেখো, তুমি ভেবে দেখো, যখন আমরা কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করাতে যাব, তখন কেন ব্যাটারিকে লাগাবো তার সাথে, তাই না? ব্যাটারি ছাড়াও তো কারেন্টটা ফ্লো করতে পারতো, কিন্তু ব্যাটারি লাগানোর পরেই কারেন্টটা ফ্লো করে, তার আগে কারেন্টটা কোনোভাবে ফ্লো করে না। এর কারণটা কি? এর কারণ হলো একটাই, আজকে যখন তোমাকে কেউ বলবে যে, সাপোজ তোমাকে কেউ বললো তোমাকে বাজার যেতে হবে, তুমি জানো যে বাজারটা কোন দিকে, তুমি বাড়ি থেকে বেরোবে এবং তুমি জানো যে ডিরেকশনটা তোমায় কোন দিকে যেতে হবে। যখন আমরা কোনো চার্জের কথা বলবো, তার কোনো রকমভাবে ব্রেন নেই, তো সে জানে না তাকে কোন দিকে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে যাদের কাছে ব্রেন নেই, যাদের কাছে মস্তিষ্ক বলে কোনো জিনিস নেই, তারা বাদে বাকি প্রত্যেকটা জিনিস কিন্তু আলটিমেটলি সেই এনার্জির ওপর ডিপেন্ড করে চলে। ইভেন আমরাও চলি, ঠিক আছে, কিন্তু আমরাও চলি, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে আমরা সেটাকে বিচার করি না কখনো, কারণ আমাদের নিজস্ব ব্রেন আছে, কিন্তু চলছি আমরাও আলটিমেটলি সেই এনার্জি ড্রিভেন প্রসেসের মাধ্যমে। এবার যখন কোনো চার্জ ফ্লো করবে, তার তো কোনো ব্রেন নেই, তাকে যখন তুমি বলবে যে একটা দিকে তোমাকে ফ্লো হতে হবে, সে কী করে বুঝবে? সেই ফ্লোটা হওয়ার জন্য তাকে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করানো হয়। পোটেনশিয়াল ডিফারেন্স যখন আমি ক্রিয়েট করাবো, তার জন্য আমাকে একটা ব্যাটারিকে সেখানটা কানেক্ট করতে হয়, যে ব্যাটারি তাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে, যে ওটা হলো হাই পোটেনশিয়াল, ওইটা হলো লো পোটেনশিয়াল। তার মানে একটা পজিটিভ চার্জ বুঝতে পারবে যে আচ্ছা আমি হাই পোটেনশিয়ালে আছি, তো আমাকে হাই টু লো এর দিকে ফ্লো করতে হবে। বুঝতে পারলে? যেই রকম ধারা জলের ট্যাঙ্কিতে হয়, যে যখন উপরের তলায় জলের ট্যাঙ্কি থাকে, নিচে তলা থেকে তুমি কলটাকে ওপেন করো এবং জলটা আরামসে ফ্লো করতে পারে, কারণ হায়ার পোটেনশিয়াল আছে, লোয়ার পোটেনশিয়ালে সে ফ্লো করছে, তাই না? সেম সিস্টেম এখানটাতেও হয়, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ ফ্লো করে। এখন পোটেনশিয়াল জিনিসটা যদি না থাকতো, তাহলে কিন্তু কোনোভাবেই এই চার্জের ফ্লোটা সম্ভব হতো না, কারণ একটা পয়েন্টের পোটেনশিয়াল বেশি, অন্য পয়েন্টের কম। যখন সেই চার্জটা এই ডিফারেন্সটাকে ফেস করবে, তখনই সে হায়ার টু লোয়ার ফ্লো করবে। যতক্ষণ না তুমি ব্যাটারিকে কানেক্ট করলে, ততক্ষণ অবধি কিন্তু ও কোনোভাবেই হাই পোটেনশিয়াল অ্যান্ড লো পোটেনশিয়াল দুটো এন্ডকে তার সামনে দেখতে পারছিল না। যেহেতু পারছিল না, সেই কারণে তার কাছে কোনো রকম দিশা ছিল না যে আমি কোন দিকে যাব। বুঝতে পারলে? এখন এই পোটেনশিয়াল জিনিসটা যখন আমরা পেয়ে গেলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমাকে কোন দিকে ফ্লো করাতে হবে কোনো চার্জকে, বা চার্জও বুঝতে পারলো যে আমি কোন দিকে যাব। বুঝতে পারলো? এটাই হলো পোটেনশিয়াল জিনিসটা, যেটা আমরা এখন ম্যাথামেটিক্যালি বা এনার্জির টার্মে এখন বুঝবো যে সেটা কী জিনিস। এই কনসেপ্টটা বুঝতে পারলো যেটা আমি বললাম এখন। তো পৃথিবীতে পোটেনশিয়াল কিন্তু সবসময় দরকার। আজকে তুমি একটা জায়গায় আছো, সেখান থেকে তুমি চেষ্টা করছো যে আমি একটা ভালো জায়গায় তারও যাবো, সেই ক্ষেত্রে তোমাকে কাজ করতে হচ্ছে। যখনই লোয়ার টু হায়ার পোটেনশিয়াল কেউ যাবে, চার্জ হোক, মানুষ হোক, পশু পাখি, ব্যাকটেরিয়া, ভাইরাস, যা কিছু হোক, যখনই লোয়ার টু হায়ার পোটেনশিয়াল যেতে যাবে, তখন তাকে কাজ করতে হবে। যখন হায়ার টু লোয়ার পোটেনশিয়াল নামবে, তখন কিন্তু তাকে কোনো রকম কাজ করতে হবে না, তখন সে অটোমেটিক্যালি সেখানটা আসতে পারবে। তো যে কারণে যখন তুমি মোটর দিয়ে মাটির তলা থেকে জলটাকে উপরে ছাদে লাগানো ট্যাঙ্কিতে তুমি ফ্লো করাতে চাইছো, তখন তোমাকে মোটর লাগাতে হচ্ছে সেখানটা। কেন? তোমায় কাজ করতে হচ্ছে, কারণ তুমি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে জলের ফ্লোটাকে করাচ্ছ, তোমাকে কাজ করতে হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে তুমি কলটাকে ওপেন করলে, সেই সময় হায়ার পোটেনশিয়ালে যে থাকা তোমার যে জলের ট্যাঙ্কিটা আছে, সেইখান থেকে জলটা নিচের দিকে ফ্লো করছে, সো হায়ার টু লোয়ার সে ফ্লো করছে। সেই কাজটা করতে কিন্তু কোনো রকম মোটর অ্যাপ্লাই করতে হয় না, কাজ তোমাকে সাপ্লাই সেখানটা করতে হয় না। জিনিসটা কি বুঝতে পারলে কি বললাম আমি? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? আচ্ছা, তো পুরো জিনিসটা হলো এনার্জি ড্রিভেন প্রসেস। এবার দেখো, প্রথমে পোটেনশিয়ালের ডেফিনিশনটাকে দেখো। পোটেনশিয়াল হচ্ছে ইট ইজ দ্য ওয়ার্ক ডান ফর শিফটিং অ্যান ইউনিট পজিটিভ চার্জ ফ্রম রেফারেন্স টু দ্য গিভেন পয়েন্ট কিপিং দ্য কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট। বুঝতে পারলে? তো পোটেনশিয়াল কি না, আমরা একটা রেফারেন্স পয়েন্টকে প্রথমে চুজ করব। রেফারেন্স পয়েন্ট বলতে কোনখান থেকে আমি চার্জটাকে নিয়ে আসছি, সেই পয়েন্ট থেকে একটা অন্য কোনো পয়েন্টে একটা কোনো চার্জকে নিয়ে যেতে, কোন চার্জকে? ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে। সবসময় এক্সপেরিমেন্টগুলো পজিটিভ চার্জ দিয়ে করা হয়, নেগেটিভ দিয়ে কিন্তু না, ঠিক আছে? তো মনে রাখবে, ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে আমি যে পরিমাণ ওয়ার্ক করব, সেই ওয়ার্কটাকে আমরা কি বলবো না, দ্যাট ইজ পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট, বা ওই চার্জের জন্য সেই পয়েন্টে কত পোটেনশিয়াল সেটাকে আমরা বার করতে পারবো। এবারে
এই যে রেফারেন্স পয়েন্টটা, সেই রেফারেন্স পয়েন্টটাকে আমরা কি ধরি? ইনফাইনাইট। রেফারেন্স পয়েন্টটা কি ধরা হয়? ইনফাইনাইট। ইনফাইনাইট যখন আমি ধরবো, সেখানে মনে রাখবে ইনফাইনাইটে তার পোটেনশিয়াল এনার্জি কত হয়? 0। ইনফাইনাইটে পোটেনশিয়াল কত হয়? 0। এবার দেখো, মনে করো যে এখানটাতে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এই একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া, একটা রিজিয়ন তোমাকে বলা আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখানো হচ্ছে। যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মধ্যে কোনো একটা পয়েন্ট আছে এখানটা, যে পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। ইলেকট্রিক ফিল্ডের যে রিজিয়নটা, তার মাঝের এই যে পয়েন্টটা, সেটাকে আমি কি বলছি? এ পয়েন্ট। এই যেখানটা মার্ক করা আছে, এ পয়েন্ট। এখন এই যে এটা হলো ইনফাইনাইট রেফারেন্স পয়েন্ট, ইনফাইনাইট। এটা এইখান থেকে একটা প্লাস কিউ নট চার্জকে তুমি নিয়ে আসছো এদিকে। ইনফাইনাইট থেকে প্লাস কিউ নট চার্জকে তুমি এদিকে নিয়ে আসছো। ঝটপট বলো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা, সেটা এই প্লাস কিউ নট চার্জটাকে সাপোর্ট করবে আসতে, নাকি অপোজ করবে? বলো, কি করবে? সাপোর্ট না অপোজ? সাপোর্ট করবে না। অপোজ করবে, তাই না? তার কারণ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে। এটা কি? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কোন দিকে আসছে? এই দিকে। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জের উপর ফোর্স কোন দিকে দেবে? এই দিকে। তার মানে অপোজ করবে, তাই তো? অপোজ করবে। আর সেই কারণে আমাকে ওয়ার্ক করতে হবে, কারণ যদি এটা সাপোর্ট করতো তাহলে আমাকে তো কোনো ওয়ার্ক করতে হতো না। এই অ্যাট্রাকটিভ ফোর্স হতো এবং সেখানটা অটোমেটিক্যালি এসে চলে যেত নিজে থেকে। আমাকে কি থোড়ি না ফোর্স অ্যাপ্লাই করতে হতো? আমার কি কোনো ওয়ার্ক ডান হতো সেখানটাতে? হতো না। যেহেতু আমি ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে এটাকে নিয়ে যাচ্ছি, মানে ইলেকট্রিক ফিল্ড চাইছে কি? পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড যেই দিকে ফিল্ড সেই দিকে ফোর্স দেয়। এই চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফোর্স দেবে? এই দিকে। আমি নিয়ে যাব কোন দিকে? এই দিকে। তার মানে কি? আমাকে এগেনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড কাজ করতে হচ্ছে, বা এগেনস্ট দ্য ইলেকট্রিক ফোর্স আমাকে কাজ করতে হচ্ছে। তার মানে আমাকে ওয়ার্ক করতে হবে কি করতে হবে না? বলো। করতে হবে। বুঝতে পারলে? যেই কারণে বলা হয় যে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে বা একটা রেফারেন্স পয়েন্ট থেকে অন্য কোনো পয়েন্টে আনতে যে পরিমাণ ওয়ার্কডান আমি করবো, সেটা হলো তার কি না? পোটেনশিয়াল। সেই পয়েন্টের পোটেনশিয়াল। বুঝতে পারলে? এবারে এখানটা একটা জিনিস মনে রাখতে হবে যে এই কাজটা করার সময় আমাকে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট রাখতে হবে। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, তাহলে তার ভেলোসিটি বা স্পিড সেটা কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট। ভেলোসিটি বা স্পিড কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট কি জিরো কি ভেরিয়েবল, কোনটা হবে? বলো। জিরো। কারণ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হওয়া মানে কি? সমহারে অ্যাক্সিলারেট হচ্ছে, মানে তার বেগটা ক্রমশ বাড়বে। বেগ বাড়লে ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়লে কাইনেটিক এনার্জি সেটাও বাড়ছে। কিন্তু আমি কি বলেছি? কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট রাখতে হবে। তার মানে এটা কি নেব? জিরো মানে জিরো নিতে হবে। অর্থাৎ আমি বলতে পারি এটাকে যে যেই পরিমাণ আমি এই দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাবো, সেই পরিমাণেরই বল আমাকে এই দিকে দিতে হবে, তবেই তো নেট ফোর্স জিরো হবে। নেট ফোর্স জিরো যদি হয় তাহলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম হবে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি? দু রকমের ইকুইলিব্রিয়াম হয়, একটা হলো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, একটা হলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে কি? দেখো, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, তুমি বসে আছো। এখন আমাদের উপর নেট ফোর্স কত? জিরো। যেহেতু নেট ফোর্স জিরো, সেই জন্য আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছি। মাটি ভেদ করে নিচে নামছি না, বা মাটি থেকে উপর দিকে উঠে যাচ্ছি না, তাই না? কেন? কারণ আমি দাঁড়িয়ে আছি, মানে স্ট্যাটিক আছি। এই স্ট্যাটিক থাকা অবস্থায় আমার উপর নেট ফোর্স জিরো। তার মানে আমি কোন ইকুইলিব্রিয়াম আছি? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, হ্যাঁ কি না? বলো বলো, তাই না? এবার দেখো, ধরো আমি সমান বেগে সামনের দিকে চলতে শুরু করলাম। এখন বাইরের যে হাওয়া, তারা আমাকে একটা অপোজিশন শো করবে, ইয়েস অর নো? শো করবে তো। এটাকে এয়ার রেজিস্ট্যান্স বলা হয়, তাই না? তো এয়ার রেজিস্ট্যান্স অ্যাপ্লাই হচ্ছে। এবার যদি আমি সমবেগে সামনের দিকে এগিয়ে যাই, তার মানে আমি সামনের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করি সেটা হলো এই দিকে, তাই না? আচ্ছা, এয়ার রেজিস্ট্যান্স কোন দিকে থাকবে? এই দিকে। এখন যদি আমার যে ফোর্স আর এয়ার রেজিস্ট্যান্স যদি সেটা সেম হয়, তাহলে আমার উপরে অ্যাপ্লাইড নেট ফোর্স কত হবে? জিরো কি নন জিরো? বলো বলো, কত হবে? জিরো। যদি আমার উপর নেট ফোর্স জিরো হয়, তাহলে আমার অ্যাক্সিলারেশন কত হবে? বলো। জিরো হবে। তার মানে আমি তো মুভ করছি, আমি তো থেমে যাচ্ছি না, কিন্তু মুভ করছি, অ্যাক্সিলারেশন জিরো। তার মানে আমার বেগটা কি? কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? কনস্ট্যান্ট। এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। নেট ফোর্স জিরো, কিন্তু আমি মুভ করছি। ডাইনামিক ইকুইলিব্রিয়াম যখন হয়, সেই ক্ষেত্রে কোনো বস্তু কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সামনের দিকে মুভ করতে থাকে। তোমরা দেখো, মনে করে দেখো, একটা ওই ভিসকোসিটি চ্যাপ্টারে তোমরা পড়েছিলে টার্মিনাল ভেলোসিটি, মনে পড়ছে? টার্মিনাল ভেলোসিটি, যেটা গ্রাফটা এবছর নিটে জিজ্ঞেস করা হয়েছে, যে টার্মিনাল ভেলোসিটি গ্রাফটা কী হবে, নিটে জিজ্ঞেস করেছে এবছর। ওখানে পড়েছিলে যে যখন কোনো একটা বলকে আমরা জলের মধ্যে ফেলে দিই, তখন তার বেগটা ক্রমশ বাড়তে থাকে, এবং বাড়তে একটা সময় সমস্ত বেগ তার কনস্ট্যান্ট হয়ে যায়, তাই না? তার যে বেগটা কনস্ট্যান্ট হবে, যখন কনস্ট্যান্ট হবে, সেই বেগটাকে কী বলা হয়? টার্মিনাল ভেলোসিটি। মনে পড়ছে? তো সেই ক্ষেত্রে ওই যে বলটা, সেটা কিন্তু মোটেই ওখানটা থেমে থাকে না, সে কিন্তু নিচের দিকে নামতে থাকে, কিন্তু তার বেগ কত হয়? কনস্ট্যান্ট। এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তার মানে যদি আমি কোনো একটা চার্জকে ইনফাইনাইট থেকে এই দিকে নিয়ে আসি,
কাইনেটিক এনার্জিকে কনস্ট্যান্ট রেখে, তার মানে এটা কোন ইকুইলিব্রিয়ামে থাকবে? স্ট্যাটিক নাকি ডাইনামিক? বলো। ডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাই না? ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকার অর্থ হলো এটাই যে যেই পরিমাণ ফোর্স এই ইলেকট্রিক ফিল্ডটা এর ওপর এই দিকে দেবে, আমি সেই পরিমাণেরই ফোর্স উল্টো দিকে দেবো আমি, তাই না? উল্টো দিকে দেবো, আর তবেই তো আমি ওয়ার্ক করছি সিস্টেমটাতে, তাই না? যদি আমি সেই পরিমাণ ফোর্স এই দিকে না দিই উল্টো দিকে, তাহলে আমি ওয়ার্ক কী করে করলাম? ফোর্স নেই তো ওয়ার্ক কী করে থাকবে? কনসেপ্টটা বুঝতে পারছো কি পারছো না বলো? অভ্রদীপ বুঝতে পারছো? অভ্রদীপ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো তার মানে যদি আমাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 50 নিউটন দেওয়া হয়, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স চার্জের উপর 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে আমি কত ফোর্স দেবো বলো? আমি কত ফোর্স দেবো উল্টো দিকে? 50 দেবো। যদি 60 নিউটন দেয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আমি কত দেবো? 60 নিউটন, তাই না? 100 দিলে আমি কত দেবো? 100ই দেবো, তাই না? কারণ কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট রাখতে হবে। তার মানে হচ্ছে যে এটাই যে ভেলোসিটি কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন সেটা কি হবে? 0। বুঝতে পারলে? আচ্ছা, এবার চলে এসো। তো আমাকে বলছে এই যে চার্জটা এটাকে এই দিকে আনতে গেলে যেই পরিমাণের আমি ওয়ার্ক ডান করব, বা কোয়েশ্চেনটা কি বলেছিল যে ইউনিট চার্জকে আনতে গেলে, ইউনিট পজিটিভ চার্জকে আনতে গেলে যেই পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে সেটাকে কি বলা হয়? তার পোটেনশিয়াল ওই পয়েন্টে। আচ্ছা, তো এই যে কিউ নট পরিমাণ চার্জ, সাপোজ এই কিউ নট পরিমাণ চার্জটাকে আমি এই যে পয়েন্ট আছে এ পয়েন্টটা, এই এ পয়েন্টে নিয়ে এলাম এবং আনতে গিয়ে আমার ওয়ার্ক ডান হলো ডাব্লিউ। ঠিক আছে, কিউ নটকে ওই পয়েন্টে আনতে ওয়ার্ক ডান হলো ডাব্লিউ। তাহলে কিউ নটকে আনতে ওয়ার্ক ডান কত হয়? ডাব্লিউ। তাহলে ইউনিট চার্জকে আনতে কত হবে? ডাব্লিউ বাই কিউ নট, হ্যাঁ কি না? তাই না? ডাব্লিউ বাই কিউ নট, অর্থাৎ ওই পয়েন্টে পোটেনশিয়াল কত হয়ে যাবে বলো? ডাব্লিউ বাই কিউ নট। বোঝা গেল? কত হবে? ডাব্লিউ বাই কিউ নট, রাইট? এবার চলে এসো। তো যদি আমি এখানটাতে ডাব্লিউ বাই কিউ নট ফোর্সকে অ্যাপ্লাই মানে ওয়ার্ক ডান করে থাকি, তো আমি একটু আগে পড়লাম যে এই ওয়ার্ক ডান ইউনিট চার্জকে আনতে যেই পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটাই হলো তার পোটেনশিয়াল। এখন ওয়ার্ক ডান মানে আমি তো এটাও বলতে পারি যে যেই পরিমাণ ফোর্স আমি দিচ্ছিলাম, আমি তো এক্সটার্নাল একটা ফোর্স এখানে অ্যাপ্লাই করছি, এইদিকে একটা এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করছিলাম, এফ এক্সটার্নাল বলছি আমি সেটাকে, তাই না? এই যে এক্সটার্নাল ফোর্সকে আমি অ্যাপ্লাই করলাম, সাপোজ অ্যাপ্লাই করে আমি এটাকে ডি আর ডিস্টেন্স দূরে নিয়ে চলে এলাম, এটাকে আমি ডি আর ডিস্টেন্স দূরে নিয়ে চলে এলাম। যদি এটাকে আমি ডি আর ডিস্টেন্স দূরে নিয়ে যাই, তাহলে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য ওয়ার্ক ডান কত হবে বলো? কি লিখবো? ওয়ার্ক ডান মানে এফ এক্সটার্নাল ইন্টু ডিআর, তাই না? ওটাকেই তো লিখবো। আর সেই ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে? ডিডাব্লিউ বলতে পারি সেটাকে আমি, তাই না? সেই ওয়ার্ক ডানটাকে আমি কী বলবো? ডিডাব্লিউ, রাইট? সেটাই লেখা হয়েছে যে ডিডাব্লিউ কত হবে না? এফ এক্সটার্নাল ডট ডিআর। এখন এফ আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, তো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে এফ এক্সটার্নাল ডট ডিআর মানে এফ এক্সটার্নাল ইন্টু ডিআর ইন্টু কস 0, তাই না? কস 0 ভ্যালু কত হয়? 1, যে কারণে এখানে লেখা হয়েছে এফ এক্সটার্নাল ইন্টু ডিআর। আচ্ছা, খুব ভালো, এটা হয়ে গেল। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল? ইলেকট্রিক ফোর্স এই দিকে ছিল, আমি তার উল্টো দিকে ফোর্স দিচ্ছি, তার মানে আমার ফোর্সটা কি প্লাস না মাইনাস? কিসে লিখবো বলো? মাইনাসে। তাহলে কি লিখবো? কত হবে তার ভ্যালু? কত হবে তার ভ্যালু বলো বলো? কত ভ্যালু হবে? মাইনাস কিউ নট ইন্টু ই। একদম ঠিক, মাইনাস কিউ নট ইন্টু ই, সেটাই লেখা হচ্ছে। দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত? কিউ নট ইন্টু ই। এক্সটার্নাল ফোর্স কত হবে? উল্টো দিকে সেম ফোর্স, মাইনাস কিউ নট ইন্টু ই। তাহলে এখানটাতে এক্সটার্নাল ফোর্স কত? মাইনাস কিউ নট ইন্টু ই ইন্টু ডিআর ডিসপ্লেসমেন্ট, মানে এই যে ডিআরটা হয়ে গেল। খুব ভালো। এবার দেখো নেট ওয়ার্ক ডান কত হবে? ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ করে দেবো আমি, ডিডাব্লিউ বার করেছি এখানটা, কিউ নট ইন্টু ই ইন্টু ডিআর, তার ইন্টিগ্রেশন করবো। আচ্ছা, ডিআর এর লিমিটটা কোনখান থেকে কোনখানে প্লেস করবো বলো? যদি আমি ইনফাইনাইট থেকে আনি, ইনফাইনাইট থেকে আমি এ পয়েন্টে নিয়ে আসছি, তাই না? ইনফাইনাইট থেকে এ পয়েন্টে, তার মানে আমি এখন লিমিটটা কোনখান থেকে কোনখানে প্লেস করব? ইনফাইনাইট থেকে আর এ পয়েন্টের যা ডিস্টেন্স হবে সেইটা, তাই না? সেটাকে লিখবো না? তাহলে ইনফাইনাইট টু আর এ, ওটা হলো লিমিট, সেটাকে অ্যাপ্লাই করবো। তো ফাইনালি আমি কী পেয়ে যাবো? যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইনফাইনাইট টু আর এ মাইনাস অফ কিউ নট ইন্টু ই ইন্টু ডিআর। আচ্ছা, এবারে আমি এখান থেকে এটাও বলতে পারি যে এই যে কিউ নট সেটা তো নিচে চলে আসবে, তাই না? কিউ নটটা নিচে চলে আসবে কি না? আনতে পারি তো এটাকে? তাহলে কি লিখবো? ডাব্লিউ বাই কিউ নট। তাহলে ডাব্লিউ বাই কিউ নট সমান কত আসবে? মাইনাস ই ইন্টু ডিআর লিমিট ইনফাইনাইট টু আর এ, হ্যাঁ কি না? বলো বলো, তাই তো? আচ্ছা, এবারে এই যে ডাব্লিউ বাই কিউ নটটা এলো, ডাব্লিউ বাই কিউ নট মানে কি বলেছিলাম আমি? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। কি বলা হয় সেটাকে? কি বলা হয়?
ভি পোটেনশিয়াল, তাই না? ভি। potential তাহলে আমি বলতে পারি তাহলে ভি সমান কত আসছে, W/Q0 ইকুয়াল টু তাহলে কী হবে না ইন্টিগ্রেশন অফ E.dr লিমিট ইনফাইনাইট টু RA। বুঝতে পারলে? এইটা হলো তোমার পোটেনশিয়ালের ফর্মুলা। এখন এখান থেকে আমি এই জিনিসটাও বলতে পারি যে এই যে ভি সেটা মানে কি আসছে ইন্টিগ্রেশন অফ E.dr, এটা আসছে। এখান থেকে আমি ডিফারেন্সিয়েশনের টার্মে এটাকে বলতে পারি যে ডিভি সমান কত হবে -E.dr, লেখা যায় তো এটাকে ইন্টিগ্রেশনের টার্মে বা ডিফারেন্সিয়েশনের টার্মে। এখান থেকে তুমি এটাও বলতে পারো যে E ইকুয়াল টু -dv/dr। তার মানে তুমি দেখো পোটেনশিয়াল অ্যান্ড ডিস্টেন্স যে গ্রাফটা হবে তার যে নেগেটিভ স্লোপ সেটাকে তুমি কি বলবে, ইলেকট্রিক ফিল্ড সেই পয়েন্টে, হ্যাঁ কি না বলো, হ্যাঁ তাই না? তাহলে তুমি বলতে পারো যে নেগেটিভ স্লোপ অফ VR গ্রাফ। বুঝতে পারলে? তো এই ছিল পোটেনশিয়ালের কনসেপ্ট। বুঝতে কোনো অসুবিধা আছে কারোর? অপ্রদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইন্দ্রাণী? হ্যাঁ স্যার ঠিক আছে, লিখে ফেলো ঝটপট। দেখো একটা জিনিস তুমি ভেবেচিন্তে দেখো, এখানটাতে আমরা কি লিখলাম, পোটেনশিয়াল ভি মানে কি W/Q0। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড মানে কি লিখেছিলাম বলো, ফোর্স/Q0, হ্যাঁ কি না? ইস না বলো, হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার দেখো এদের মধ্যে কম্পেয়ার করো, দেখো দুটোকে কিন্তু আমি কোনো না কোনো টার্মকে Q0 দিয়ে ডিভাইড করেছিলাম, তাই না? তো তার মানে আমি দুটো ক্ষেত্রে ইউনিট চার্জের জন্য কোনো এফেক্টকে দেখছিলাম। অর্থাৎ তুমি পোটেনশিয়াল বার করছো কিংবা ইলেকট্রিক ফিল্ড বার করছো, সেগুলো বেসিক্যালি তুমি কোনো একটা চার্জের এফেক্টকে দেখার জন্য তুমি কিছু টার্মকে ইন্ট্রোডিউস করছো। বুঝতে পারলে? যে ইউনিট চার্জ তার জন্য কি হতে পারে, যখন ইউনিট চার্জের উপর ফোর্স ক্যালকুলেট করবে বা ফোর্স পার ইউনিট চার্জ তুমি ক্যালকুলেট করলে সেটাকে তুমি কি বলবে, ইলেকট্রিক ফিল্ড। যখন ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ হলো তখন কি বলবে না, পোটেনশিয়াল। বুঝতে পারলে? তো বেসিক্যালি আমরা এখন অবধি সেটাকেই দেখছি যে একটা চার্জের এফেক্ট কী থাকতে পারে। তো সেম জিনিস যে ইউনিট চার্জের জন্য কি এফেক্ট আমরা পেতে পারি সেটা কি আমরা এখন অবধি দেখলাম। আগেও দেখেছি ইলেকট্রিক ফিল্ডের সময়, এখন দেখলাম পোটেনশিয়ালের সময়। ব্যাপারটা কিন্তু সেম, যে ইলেকট্রিক একটা ইউনিট চার্জ সে কি করতে পারে তার জীবনে, তুমি সেটাকে শুধু বারবার করে নোটিস করছো। চলো লিখে ফেলো। ঝটপট হাত চালাও। ইনফাইনাইট থেকে কোনো পয়েন্টে ইউনিট চার্জকে আনতে গেলে যে পরিমাণ ওয়ার্ক আমাকে করতে হবে সেটা কি বলা হয়, পোটেনশিয়াল। কিন্তু এই কাজটা করতে গেলে আমাকে কাইনেটিক এনার্জিকে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে ভেলোসিটি শুড বি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন শুড বি 0। কতটা ফোর্স দেবো, যতটা আমাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছে তার সেম অ্যামাউন্টের কিন্তু উল্টো দিকে দিতে হবে আমাকে ফোর্স। স্পিডে হাত চালো, স্পিডে হাত চালো। স্যার আমরা রেফারেন্সটাকে সবসময় ইনফাইনাইট কেন বলছি? হ্যাঁ, কারণ ওইখানে 0 হয়। যখন তুমি কোয়েশ্চেন করবে, যখন আমরা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করব, তখন বুঝতে পারবো যে ইনফাইনাইট না হলেও আমি কাজটা করতে পারি, সেই ক্ষেত্রে অন্য ভ্যালু আসবে। বুঝতে পারলে? কিন্তু ধরো আজকে আমি তোমাকে বললাম যে তোমার হাইট কত, তুমি বলবে স্যার আমার হাইট হলো 6 ফুট, তাই না? তুমি বলবে স্যার আপনার হাইট বা তোমার হাইট কত, 6 ফুট। তো তোমার হাইট যদি 6 ফুট হয়, তুমি কী করে সেটাকে বার করলে, 0 থেকে 6 অবধি তুমি ক্যালকুলেট করলে না, হ্যাঁ কি না বলো? 0 to 6 ক্যালকুলেট করলে তুমি থোড়ি না তুমি 1 থেকে 6 বা 2 থেকে 6 ক্যালকুলেশন চালু করবে, তা তো করবে না। বুঝতে পারলে? তো যেই জন্য যখন কোনো ক্যালকুলেশনকে তুমি স্টার্ট করবে তোমাকে 0 থেকে স্টার্ট করতে হবে না, যেই কারণে ইনফাইনাইটে সবসময় তার ভ্যালু কত হয়, 0। অ্যাকচুয়ালি কখনোই পোটেনশিয়াল 0 হয় না বা ফিল্ডও 0 হতে পারে না ইনফাইনাইটে, কিন্তু এত কম ভ্যালু মানে টেন্ডস টু 0 হয়ে যাবে। বুঝতে পারলে? অ্যাকচুয়াল 0 মানে একদম 100% 0ই আসবে সেটা কিন্তু কখনো হয় না, টেন্ডস টু 0 হয়। বুঝতে পেরেছো? যেই কারণে ইনফাইনাইটে ধরা হয়।
কিন্তু যখন তুমি কোয়েশ্চেন সলভ করবে, ধরো তোমাকে আমি বললাম যে R1 থেকে R2 এই পয়েন্টের মধ্যে, তো R1 পয়েন্টটা যদি ইনফাইনাইট না হয় বা তোমাকে মেনশন না করা থাকে যে ওই পয়েন্টে পোটেনশিয়ালটা 0, তাহলে তুমি ওই পয়েন্টে পোটেনশিয়াল 0 নেবে না, ওই পয়েন্টে যা ভ্যালু হবে তুমি সেটাকে লিখবে তার জন্য। বুঝতে পেরেছো? এই হলো হ্যাঁ জিনিস। স্যার। ঝটপট হাত চালাও। বোঝার জন্য বেশি টাইম দেবে, লেখার জন্য বেশি নয়, বুঝতে পারলে? বুঝবে একদম কংক্রিট করে, মানে এত স্ট্রং কনসেপ্ট হবে যে তুমি তোমার নাম ভুলে যাবে কিন্তু কনসেপ্ট ভুলবে না, এইরকম তারা কনসেপ্টটা কংক্রিট করতে হবে। দেখো স্টেপ বাই স্টেপ ভালোভাবে রোজ রিভাইজ করছো প্রত্যেকে? অব্রদীপ, ইন্দ্রাণী রিভিশন করছো কোয়েশ্চেন্সগুলো, থিওরিগুলো? হ্যাঁ স্যার করছি। অব্রদীপ রিভিশন করো। হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো অনেক কিন্তু ধরে ধরে ক্লাসটা হচ্ছে, আমি কখনোই কিন্তু খুব স্পিডে ক্লাস করাই না, আর আমি সেখানে বিশ্বাসীও নয়। আমার লক্ষ্য হলো একটাই, যে যেটাকে তুমি বুঝবে সেটা তোমার মাথায় একদম সারা জীবনের মতো সেট হয়ে যায়, আর সেটা তুমি তখনই পারবে যখন তুমি ক্লাসে পড়ার পরেও নিজে থেকে বাড়িতে আরও টাইম দেবে, না হলে কিন্তু সেটা কখনো সাকসেস হবে না। কারণ ফিজিক্সে আমার দিক থেকে আমি শুধুমাত্র এইটুকু করতে পারি, তোমাকে সেই চ্যাপ্টারের নলেজ, সেই চ্যাপ্টারের কনসেপ্ট খুব ভালোভাবে তৈরি করে দেবো। সেইখান থেকে কত কী প্রবলেম আসতে পারে, তো সেই প্রবাবেল টাইপস অফ প্রবলেমস সেইগুলো সব আমি করিয়ে দেবো। কিন্তু বাকি কাজটা, সেটাকে নিজের মধ্যে অ্যাসিমিলেট করা, সেটা তোমার দায়িত্ব, তাই না? তো ওই কাজটা যেন তুমি বাড়িতে সেটা টাইম দিয়ে করো। 2 দিন ফিজিক্স ক্লাস থাকে, বাকি 5 দিন পুরো ফ্রি। সেই 5 দিনে কিন্তু আরামসেই তুমি পুরোটা করতে পারো। কারণ তোমরা যদি দেখো তাহলে তোমাদের অলমোস্ট ফিজিক্সের যে নোটটা হবে ইলেকট্রোস্ট্যাটিকে, আমার মনে হয় যেরকম একটা মোটা খাতা এখন অবধি হয়ে গেছে, তাই না? আমার মনে হয় হয়েছে কি তোমাদের? যাই না, স্যার। তুমি ভেবে দেখবে এই প্রত্যেকটা পেজ কিন্তু তার, তুমি প্রবলেমসগুলোকে দেখবে এমন নয় যে সেম টাইপের প্রবলেম তুমি বারবার করছো। প্রত্যেকটা প্রবলেমের ডিফারেন্ট আইডেন্টিটি থাকবে, প্রত্যেকটা কনসেপ্ট ডিফারেন্ট আইডেন্টিটি থাকবে। তো এইগুলো তোমার মাথায় তখনই সেট হবে যখন তুমি রেগুলার রিভাইজ করছো। তো প্রত্যেক দিনকে কনসেপ্ট রিভাইজ করো, না হলে এই কনসেপ্ট যা তুমি ক্লাসের মধ্যে বুঝতে পেরেছো, তুমি ক্লাসে তার প্রবলেম করেছো, দেখবে কয়েকদিন পরে সেই কনসেপ্ট দেখে তোমার ভয় লাগবে, কারণ তুমি রিভিশন করোনি সেটাকে, তুমি ভুলে যাচ্ছ, তো দেখে এখন তোমার ভয় লাগছে। ওই কারণে বলছি রেগুলার রিভিশন করবে, বেশি না, রেগুলার তুমি 5টা করে পেজ রিভাইজ করো, সবসময় 5টা করে পেজ রিভাইজ করো পুরোনো পড়াগুলো। দেখো তুমি কখনোই কোনো জিনিস ভুলতে পারো, আর ভয় জীবনে সাবজেক্টে লাগবেই না। আর এই সাবজেক্টটার স্পেশালিটি হলো এটাই যে এখানে কোনো এক্সেপশন নেই, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এর বাইরে কিছু হতে পারে না, কোনো এক্সেপশন পাবে না। তো যদি তুমি এই সাবজেক্টকে বুঝতে পারো, কনসেপ্টকে রিভাইজ করতে পারো, প্রবলেমস প্র্যাকটিস করো, তবে তোমার ভালো লাগবে যে হ্যাঁ সাবজেক্টটা মোটেই কিন্তু ভয়ের না। না করলে তোমার ভয় কি, মানে বিশাল বড় ভয় আসবে, মানে ভূতের থেকেও বেশি ভয় তোমার সাবজেক্টে আসবে। এইটা হবে তোমার প্রবলেমটা, বুঝতে পারলে? প্র্যাকটিস করলে, রিভাইজ করলে সাবজেক্টটা কিন্তু মোটেই কঠিন নয়, বারবার বলছি, একদম স্ট্রেট কাট সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এর মধ্যে বা ম্যাথ সবচেয়ে স্ট্রেট কাট সাবজেক্ট হলো ফিজিক্স, যেখানে কোনো এক্সেপশন থাকে না। কনসেপ্ট জানো, পারফেক্টলি তুমি আনসার বার করতে পারবে, আর প্র্যাকটিস করো, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু লাগবে না তোমার। হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। চলো, তো নিজের থেকে কিন্তু সেই এফার্টটাকে দাও। আমি একা এফার্ট দিলে র্যাঙ্ক বেরোবে না, এফার্টটা আমি যা দেবো, তো আমি এক্সপেক্ট করবো তোমরা তার থেকে বেশি আরও নিজেরা দাও। যখন তোমরা আরও বেশি দেবে তখন আমার ভালো লাগবে যে হ্যাঁ আমি আরও বেশি এফার্টটা দিই ক্লাসে, তাই না? নোটস আরও ভালো করে করায়, আরও ভালো প্রবলেমস করায়, না হলে জিনিসটা তখন লেথার্জিক হয়ে যাবে, বুঝতে পারলে? চলো এবারে দেখো, তো ইলেকট্রিক ফিল্ড আমরা কি বলেছিলাম? ফোর্স বাই কিউ নট। আচ্ছা, কার ওপর ডিপেন্ড করছে? ফোর্সের ওপর। ফোর্স কি ছিল, স্কেলার না ভেক্টর? বলো কি ছিল? ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড কি এসেছিল? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। চলো, তার মানে এর একটা ডিরেকশন ছিল। আচ্ছা, পোটেনশিয়াল কি পেলাম? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। ওয়ার্ক ডানটা কি, স্কেলার না ভেক্টর? স্কেলার। স্কেলার। পোটেনশিয়াল কি আসবে তাহলে? স্কেলার। স্কেলার। এর কি কোনো ডিরেকশন থাকবে? না। থাকবে না। চলো এবার আমাকে আনসার দাও ঝটপট। -5 নিউটন পার কুলম, এটা কি ইলেকট্রিক ফিল্ড লিখলাম, রাইট? আর একটা আমি লিখছি যে মাইনাস না, ছাড়ো, এটাকে লেখো তুমি
-5 নিউটন পার কুলম অ্যান্ড 3 নিউটন পার কুলম, দুটো ইলেকট্রিক ফিল্ড তোমাকে আমি দিয়ে দিলাম, -5 নিউটন পার কুলম আর একটা হলো 3 নিউটন পার কুলম। এটাকে আমি বলছি যে E1, এটাকে বলছি আমি E2। কোনটা বেশি ইলেকট্রিক ফিল্ড, E1 নাকি E2? বলো কোনটা বেশি ইলেকট্রিক ফিল্ড? আর E1টাই বেশি। E1টাই বেশি। সৃজিত কোনটা বেশি হবে? সৃজিত E1, তাই না? আচ্ছা -5 তো, -5 তো কম হওয়া উচিত, বেশি কেন হলো? মাইনাস, একদম ঠিক, মাইনাসটা ডিরেকশন বোঝাচ্ছে, তাই না? একদম ঠিক, মাইনাসটা কি বোঝাচ্ছে? ডিরেকশনটা, মানে কোনো যেদিকে আমাকে বলছে তার উল্টো দিকে তার ডিরেকশনটা, তার মানে হতে পারে মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যদি বেশি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে কোনটা দেখবো? তার মানটাকে দেখবো আমরা সবসময়। খুব ভালো, এবার আমাকে বলো দুটো পোটেনশিয়াল আমি বলছি, ঠিক আছে? পোটেনশিয়াল আমি বলছি, একটা পোটেনশিয়াল আমি বলছি যে -5 ভোল্ট, একটা আমি বলছি -3 ভোল্ট, এদের মধ্যে কোন পোটেনশিয়ালটা বেশি বলো? -3 ভোল্ট। আচ্ছা এবার কোনটা বেশি হবে বলো আমাকে? এবার 3 ভোল্টই বেশি হবে। 3 ভোল্ট বেশি হবে কেন? এখানে তো মাইনাস লেখা আছে, ওখানে তো মাইনাস আছে, তো মাইনাসটা ডিরেকশনকে বোঝাচ্ছে, মান তো ওরই বেশি। হ্যাঁ কিন্তু স্যার এটা তো scalar। একদম ঠিক, এটা তো স্কেলার কোয়ান্টিটি, তাই না? এখানটাতে এটা তো স্কেলার কোয়ান্টিটি, এখানে কিন্তু মাইনাসটা আর তার ডিরেকশনকে বোঝাবে না, যেটা ইলেকট্রিক ফিল্ডে বোঝাতো, বুঝতে পারলে? এখানে মাইনাসটা তার মানটাকেই বোঝাচ্ছে, এখানেও 3টা তার মানকে বোঝাচ্ছে, যেটা এখানে হচ্ছিল -5, মাইনাস কি আসছিল? তার ডিরেকশনকে দেখাচ্ছিল, তাই না? এই মাইনাসটা ডিরেকশন বোঝাচ্ছিল, কিন্তু এখানে এটা তো স্কেলার কোয়ান্টিটি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা, তো এখানটাতে কিন্তু এই মাইনাসটা ডিরেকশন বোঝাবে না, কারণ এটা ডিরেকশন লেস হয়, স্কেলার কোয়ান্টিটি। এখানে মাইনাস মানে কম ভ্যালু, প্লাস মানে বেশি ভ্যালু, যত বেশি মাইনাস তত কম ভ্যালু, যত কম মাইনাস তত বেশি ভ্যালু। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি ইউনিট ফিউনিট কী হবে সেগুলোকে জাস্ট দেখে নাও একবার করে। দেখো স্কেলার কোয়ান্টিটি প্রথমত ডিসকাস করেছি, এসআই ইউনিট কত হয়? ওয়ার্ক ডান পার চার্জ, মানে জুল পার কুলম, অথবা তাকে বলা হয় ভোল্ট। আচ্ছা সিজিএসে হয় স্ট্যাট ভোল্ট। আচ্ছা এই যে স্ট্যাট ভোল্ট আর সিজিএস এর মধ্যে একটা রিলেশনশিপ থাকে যে 1 ভোল্ট, ভোল্টটা কিসে? এসআইতে। আচ্ছা স্ট্যাট ভোল্ট কিসে? সিজিএসে। 1 ভোল্ট সমান হয়ে যায় 1/300 স্ট্যাট ভোল্ট। দেখো জেনারেলি এসআই সিস্টেমের যে ইউনিট সেগুলো সিজিএস সিস্টেম তার চেয়ে কিন্তু বেশি হয়, কিন্তু এখানে দেখো এসআই সিস্টেমটা যেটা আসছে তার 300 গুণ করলে সিজিএস সিস্টেম পাওয়া যায়। তাহলে কোন সিস্টেমের ইউনিটটা বেশি, সিজিএস নাকি এসআইটা? সিজিএসটা বেশি, বুঝতে পারলে? তো মনে রাখবে স্ট্যাট ভোল্ট ইজ গ্রেটার দ্যান ভোল্ট, বুঝতে পারলে? এটা কিন্তু অলরেডি একটা এমসিকিউতে চলে এসেছিল যে স্ট্যাট ভোল্ট আর ভোল্টের মধ্যে কোনটা বেশি। মনে রাখবে স্ট্যাট ভোল্ট বেশি, বুঝতে পারলে? সমস্ত ইউনিটের মধ্যে সবসময় তার এসআই সিস্টেমের যে ভ্যালু সেটা সিজিএস সিস্টেম তার চেয়ে বেশি হয়, কেবলমাত্র এখানে এক্সেপশন হয়ে যায় একটা, যে স্ট্যাট ভোল্টটা বেশি হয়ে যায় ওর থেকে, ভোল্টের থেকে, বুঝতে পারলে? চলো এবার আমরা চলে আসছি পোটেনশিয়াল বার করা। পোটেনশিয়াল বার করবো কী করে? প্রথম যেটা আসবে সেটা হলো যে পোটেনশিয়াল ডিউ টু আ পয়েন্ট চার্জ। দেখো একটা পয়েন্ট চার্জ কিউ, সেটাকে এখানে প্লেস করা আছে, তোমাকে সেইখান থেকে আর এ ডিস্টেন্সে একটা এ পয়েন্ট আছে, এই এ পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু বার করতে হবে, বুঝতে পারলে? কিউ একটা পয়েন্ট চার্জ, এ ডিস্টেন্সে মানে আর এ ডিস্টেন্সে এ পয়েন্ট আছে, সেখানে পোটেনশিয়াল বার করতে হবে। চলো স্টার্ট হয়ে যাও। পোটেনশিয়াল মানে কি পড়েছিলাম? ইলেকট্রিক ফিল্ডের সাথে কি রিলেশনশিপ ছিল বলো? ইন্টিগ্রেশন অফ কি ছিল বলো? ইন্টিগ্রেশন অফ মাইনাস ইডিআর, মনে করো একটু আগে পড়লাম না, তাই না? তো মাইনাস অফ ইন্টিগ্রেশন ই ডট ডিআর, তাই না? কোনখান থেকে কোনখানে আনবো? এই পয়েন্টটায় আনছি, তাই তো? এই পয়েন্টে আনতে হবে। আচ্ছা এই পয়েন্টে আনতে হয় মানে কোনখান থেকে আনবো? ইনফাইনাইট থেকে আনবো অলওয়েজ, হ্যাঁ কি না? তাহলে ইনফাইনাইট থেকে কোন ডিস্টেন্সে আনছি? এ ডিস্টেন্সে, মানে আর এ ডিস্টেন্সে, তাই না? তাহলে লিমিটটা কি পুট করবো? ইনফাইনাইট টু আর এ, বুঝতে পারলে? হ্যাঁ তো আচ্ছা কি লিখবো? ই ডট ডিআর, খুব ভালো। আচ্ছা ইটা কত ছিল পয়েন্ট চার্জের জন্য? কত হয়? ই কে কিউ বাই আর স্কোয়ার, পুট করে দাও ইন্টু ডিআর। ইন্টিগ্রেশন করবে কত আসবে? 1/r, লিমিট পুট করো ইনফাইনাইট টু আর এ, পুট করে দাও, ফাইনালি আনসার কত আসবে? কে কিউ বাই আর, বুঝতে পারলে? কত আসছে? কে কিউ বাই আর, ব্যাস হয়ে গেল একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। খুব সোজা, কিছুই না, জাস্ট ইলেকট্রিক ফিল্ড পুট করলাম, ডিআর দিয়ে ইন্টিগ্রেশন করলাম, কোনখান থেকে কোনখানে? অলওয়েজ ইনফাইনাইট টু যে ডিস্টেন্সে আনতে বলবে সেই ডিস্টেন্সে, ব্যাস কাজ শেষ, লিখে ফেলো। একটা ম্যাজিক দেখো এখানটাতে, দেখো
দেখো আমরা একটু আগে দেখলাম যে ডিভি, আমি এটাকে ডি না লিখে ভি দিয়ে লিখছি, ঠিক আছে, ভি ইকুয়াল টু মাইনাস ই ডট আর, দেখেছিলাম তো এটা, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডি আর, আমি সেটাকে ভি না লিখে আর দিয়ে লিখছি, লিখেছিলাম তো এটাকে, হ্যাঁ স্যার। তাই না? দেখো তার মানে ইলেকট্রিক ফিল্ড তার বাইরে মাইনাস দিয়ে ডিস্টেন্স দিয়ে গুণ করলে পোটেনশিয়াল পাওয়া সম্ভব, ইয়েস অর নো, হ্যাঁ তাই না? দেখো পয়েন্ট চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো, কে কিউ বাই আর স্কোয়ার, রাইট? আচ্ছা, এর বাইরে তুমি কি দিয়ে দেবে বলো, এটা মাইনাস দেবে। আচ্ছা, এখানে যখন আমরা কাজ করছি কার এগেনস্টে যাচ্ছি না সাপোর্টে যাচ্ছি, আমরা এগেনস্টে যাচ্ছিলাম সবসময়, তাই না? এগেনস্টে যাচ্ছি মানে কি লিখছিলাম সামনে মাইনাস, তো এইটা কি লিখবো মাইনাস, আচ্ছা হয়ে গেল, ইন্টু আর সামনে একটা মাইনাস আসবে, হ্যাঁ কি না? সামনে একটা মাইনাস আসবে কারণ এখানটা অলরেডি আছে মাইনাস ই ডট আর, মাইনাস এলো, তাহলে কি আসবে এখানটাতে ফাইনালি কে কিউ বাই আর চলে আসবে না, হ্যাঁ কি না বলো? দেখো সেটাই আনসার এসছে, হ্যাঁ স্যার। দেখো আনসারটা সেটাই এসছে, বুঝতে পারলে? তো এই সেন্সটাকে যখন তুমি ক্রিয়েট করতে পারবে না, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো, তখন তোমার পড়তে সুবিধা হবে, তখন তোমার মজা লাগবে যে হ্যাঁ আমি সাবজেক্টটাকে বুঝতে পারছি। চলো লিখে নাও। আর মনে রাখবে সমস্ত ডেরিভেশন কার জন্য করা হচ্ছে, পয়েন্ট চার্জ। আমরা কিন্তু কোনো রকম এক্সটেন্ডেড বডির জন্য ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি না, যেই রকম ধরো আমরা ওই চ্যাপ্টার ওই কোয়েশ্চেনে করেছিলাম দুটো চার্জের মধ্যে ফোর্স কত হবে, চার্জগুলো কীরকম ছিল, এক্সটেন্ডেড চার্জ নাকি পয়েন্ট চার্জ, কীরকম ছিল? পয়েন্ট চার্জ। মনে আছে যখন আমরা রডের জন্য বার করেছিলাম, ডিএক্স এলিমেন্ট নিয়েছিলাম, যেটা পয়েন্ট চার্জ ধরেছিলাম, সেটাকে দিয়ে তার জন্য বার করে ইন্টিগ্রেট করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। ব্যাস হ্যাঁ স্যার। এখানেও তাই করবো। তো মনে রাখবে ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স সবগুলো কার জন্য অ্যাপ্লিকেবল, অলওয়েজ ফর পয়েন্ট চার্জ। যখনই এক্সটেন্ডেড বডি পাবে তখনই তোমাকে ডিএক্স নিয়ে ছোটো করে তার জন্য ইন্টিগ্রেট করে তারপর বার করতে হবে, বুঝতে পারলে? কনসেপ্ট এটাই, যে কোনো শেপ দিতে পারে, কোন, সার্কেল, স্ফিয়ার, যা কিছু দিক না কেন, আমাকে সবসময় ওটাকেই দেখতে হবে। তবে হ্যাঁ, গস থিওরেম অ্যাপ্লাই করলে অনেক কঠিন কোয়েশ্চেনের ইন্টিগ্রেশন খুব ইজিলি হয়ে যায়, ইন্টিগ্রেশন না করেই চলে আসে সেটা, তাই না? আমরা দেখেওছি গস থিওরেম অ্যাপ্লাই করলে কত ইজিলি হয়ে যায় জিনিসগুলো। হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ স্যার। তো পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল কত, দ্যাট ইজ কে কিউ বাই আর, কে কিউ বাই আর। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো একটা কোয়েশ্চেন করো, তোমাকে বলছে যে তিনটে চার্জ দেওয়া আছে। আচ্ছা, যখন আমি ইলেকট্রিক ফিল্ডে যখন দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলতো, আমরা তার উপর ভেক্টর সাম করতাম যদি অ্যাড হতো, তাই না? সাবস্ট্রাক্ট হলে ভেক্টর সাবস্ট্রাকশন করতাম, মনে আছে? রেজাল্টেন্ট বার করতাম। এখানে কি আমরা এগুলো করবো না, করবো না? এটা তো স্কেলার কোয়ান্টিটি, তো এমনি যোগ করবো, তাই না? মানে 1 + 1 2 লিখবো। আমি কখনো এটা দেখবো যে 1 + 1 2 লিখতে পারবো না, যে আমি মানে এটা কখনো আমি নোটিস করবো যে 1 + 1, এখানে 1 আর 1 তারা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি অন্য কোনো অ্যাঙ্গেলে, তাই না? যেটা ভেক্টরের ক্ষেত্রে করা হয়, যে অ্যাঙ্গেল দেখে রেজাল্টেন্ট বার করা হয়। এখানে কিন্তু আমরা সেটা করবো না, এখানে ডিরেক্টলি 1 + 1 2 হয়ে যাবে। আচ্ছা, যদি 1 + -1 থাকে তাহলে -1 দিয়ে লিখবো। কথা বলার অর্থ হলো এটা, যদি আমাকে প্লাস চার্জ বলা থাকে তাহলে কি লিখবো, কে কিউ বাই আর, মাইনাস চার্জ কি লিখবো, মাইনাস কে কিউ বাই আর পোটেনশিয়াল, ইয়েস অর নো, তাই না? হয়ে গেল, ব্যাস কনসেপ্ট শেষ এখানে। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো কি বলছে, বলছে যে ট্রায়াঙ্গেল আছে, প্রত্যেকটা আর্মের ভ্যালু হচ্ছে এক্স করে, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, রাইট? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার মানে এটা এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি, এটা কত হবে 60 ডিগ্রি, এটা কত হবে 60 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমাকে কি বলছে, বলছে এই যে এ পয়েন্ট আছে, এই এ পয়েন্ট হলো এই যে আর্ম, তার মিড পয়েন্ট, এইখানে পোটেনশিয়াল বার করতে হবে। প্রথমে আমি একটা কাজ করে নিই, সেটা হলো যে এইখান থেকে এই ডিস্টেন্সটাকে বার করে নিই। কেন আমার ওটা কাজে লাগবে, কেন কাজে লাগবে, কোয়েশ্চেন সলভ করার সময় দেখতে পাবো। আচ্ছা, এবারে দেখো, যদি আমি এটাকে কোণ ধরি তাহলে এটাকে বলতে আমি পারপেন্ডিকুলার, তাই না? পারপেন্ডিকুলার। আচ্ছা, এটা হচ্ছে হাইপোটেনিয়াস এক্স, তাই না? তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস সমান কত হয়, সাইন 60 ডিগ্রি। লিখতে পারি কি পারি না বলো, লেখা যায় তো, তাই না? তাহলে পারপেন্ডিকুলার কত আসবে, পারপেন্ডিকুলার হয়ে যাবে এক্স সাইন 60 ডিগ্রি। আচ্ছা, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হয়, √3/2, √3/2 হয়ে গেল। তাহলে x √3/2 এটা হলো এর হাইটটা, ঠিক আছে? এটা আমি পেয়ে গেলাম, এটা কত না x √3/2। আচ্ছা, এবার দেখো এই পয়েন্টে পোটেনশিয়াল কার জন্য পাবো, দুটো চার্জের জন্য, একটা চার্জের জন্য নাকি তিনটে চার্জের জন্য, কার জন্য পাবো বলো, কটা চার্জ, তিনটে চার্জের জন্য। আচ্ছা, এই যে চার্জ, এটাকে লিখে দিই ওখানটাতে VA, এটাকে আমি বলছি 1 নাম্বার চার্জ, এটাকে আমি বলছি 2 নাম্বার চার্জ, এটাকে বলছি আমি 3 নাম্বার চার্জ। আচ্ছা,
এ পয়েন্টে পোটেনশিয়াল কী হবে, 1 নাম্বার চার্জের জন্য পোটেনশিয়াল প্লাস 2 নাম্বার চার্জের জন্য পোটেনশিয়াল প্লাস 3 নাম্বার চার্জের জন্য পোটেনশিয়াল। 1 নাম্বার চার্জের জন্য এ পয়েন্টে পোটেনশিয়াল কত লিখবো বলো বলো বলো, কী লিখবো ঝটপট বলো। কে কিউ বাই ডিস্টেন্স কত এখান থেকে, এ পয়েন্টের ডিস্টেন্স কত, x/2। হ্যাঁ, এইখান থেকে এর ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা x/2 না, তাহলে কি লিখবো, কে কিউ বাই x/2। আচ্ছা, প্লাস 2 নাম্বারের জন্য কি লিখবো, কে কিউ বাই কত কত কত, আর ওটা তো √3/2 ইনটু মানে √3x/2। আচ্ছা, প্লাস 3 নাম্বারের জন্য কি লিখবো, 3 নাম্বারের জন্য কে কিউ বাই x/2 হয়ে গেল, ব্যাস কাজ শেষ। এবার এখান থেকে তুমি একটা কাজ করো, কে কিউ বাই x/2 কমন নিয়ে নাও, তাহলে কত পাবে এখানটাতে, যদি আমি কে কিউ বাই x/2 কমন নিই তাহলে কত আসছে এখানটাতে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/√3 প্লাস 1। তো এখান থেকে আমি লিখতে পারি এটাকে, ও 2টা উপরে যাবে তাহলে কত আসবে, 2kq বাই x ইন্টু 2 প্লাস 1/√3, রাইট। তো এখান থেকে ফাইনালি আসবে কত, 2kq বাই x, এটাকে চলে আসবে তোমার 2√3 প্লাস 1/√3। তো এইটা চলে আসবে আনসার। সাজিয়ে গুছিয়ে আরও ভালো করে লিখলে এটা ফাইনালি আসবে ভি এট এ ইকুয়াল টু 2kq ডিভাইডেড বাই √3 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 2√3, আর এইটা হয়ে যাবে আনসার। বোঝা গেছে কি যায়নি বলো, হ্যাঁ স্যার, তাই না? স্কেলার কোয়ান্টিটি কোনোভাবে কিন্তু আমি অ্যাঙ্গেলগুলোকে কনসিডারই করিনি এখানটাতে, বুঝতে পারলে? ব্যাস হয়ে গেল, লিখে ফেলো। হয়ে গেছে সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। খুব সোজা ভাই, খুব সোজা কোয়েশ্চেন, কনসেপ্ট মাথায় ঢুকে গেছে, কোয়েশ্চেন তুপরের মতো নামবে তোমার কাছ থেকে, বুঝতে পারলে? হাত আটকাবেই না তোমার, কনসেপ্ট যদি তুমি বুঝতে না পারো সোজা কোয়েশ্চেনে হাত আটকে যাবে। দেখো 4টে চার্জ আছে, 2টো মাইনাস কিউ 2টো প্লাস কিউ, এটা হলো একটা স্কোয়ার যার একটা আর্মের লেন্থ হচ্ছে 12। তো এই যে স্কোয়ারটা আছে, অব্রদি মনে পড়ছে কোয়েশ্চেনটা একবার আমাকে পাঠিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। মনে পড়েছে? আমি তখন বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা যখন করাবো তখন বলে দেবো। এটা কিন্তু অলরেডি নিটে চলে এসছে, বুঝতে পেরেছো? নিটে কি যেই মেন্সে এসেছিল। দেখো তোমাকে বার করতে হবে এই যে আর্মটা আছে, এই আর্মটার মিড পয়েন্ট সেটা হলো এ পয়েন্ট, এখানে পোটেনশিয়াল বার করতে হবে, ক্লিয়ার? তো আমি নাম দিয়ে দিই, প্রথমে কি করব, 1 নাম্বার পয়েন্ট এটা, 2 নাম্বার পয়েন্ট এটা, 3 নাম্বার পয়েন্ট এটা, 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা স্টার্ট হয়ে যাও। এ পয়েন্টের পোটেনশিয়াল কি লিখবো বলো, ভি এ ইকুয়াল টু কি লিখবো, চটপট স্টার্ট হও, চারজনার সামেশন, তাই কি লিখবো বলো বলো বলো, v1 plus v2 plus v3 plus v2 প্লাস v3 প্লাস v4, শেষ। আচ্ছা নেক্সট v1 কত, v1 কত, 1 নম্বরের জন্য এখানে কত লিখবো আমি বলো, কে কিউ বাই এই ডিস্টেন্সটা, এল কেন লিখবো, এই ডিস্টেন্সটাকে লিখবো না, ওটা বলছি তার, আচ্ছা প্রত্যেকটা আর্মের 2l, 2l, ঠিক আছে। আচ্ছা এই ডিস্টেন্সটা আমি নেব কে কিউ বাই এই ডিস্টেন্সটা, আচ্ছা কে কিউ বাই ডিস্টেন্সটা নেবো নাকি মাইনাস কে কিউ বাই ডিস্টেন্সটা নেব, কোনটা নেব? 1 নম্বরের জন্য মাইনাস কে কিউ, কেন? কারণ মাইনাস চার্জ আছে, তাহলে কি লিখবো, মাইনাস কে কিউ বাই ডিস্টেন্স কত জানি না, বার করতে হবে। আচ্ছা এইটুকুনি ডিস্টেন্স কত হবে, এল, তাই না? পুরোটা 2l, এটা মিড পয়েন্ট মানে এল হবে, এটা কত 2l হয়ে গেল। এটা কত হবে, পাইথাগোরাস অ্যাপ্লাই করো, কত হবে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এটা হলো অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কত আসবে, এল স্কোয়ার প্লাস 2l স্কোয়ার, তাহলে কত আসবে, √5l স্কোয়ার, তার মানে কত, √5 ইন্টু এল আসবে, হয়ে গেল √5 ইন্টু এল, ব্যাস শেষ, লিখে ফেলো। কত লিখবে এখানটাতে, তাহলে মাইনাস কে কিউ বাই কী হবে বলো, মাইনাস কে কিউ বাই বলো বলো বলো, √5 ইন্টু এল হয়ে গেল, প্লাস v2 কত হবে, v2, 2টা কোনটা, এটা হলো 2, v2 কি লিখবো বলো বলো বলো, minus k cube by √5 into l. ব্যাস মাইনাস কে কিউ বাই √5 ইন্টু এল। আচ্ছা প্লাস v3 কত হবে, v3 k cube by l. কে কিউ বাই এল, ব্যাস। হ্যাঁ ঠিক করে বলো ইন্দ্রাণী, 3 নাম্বার কি লিখবো তাহলে, ব্যাস। 4 নম্বরের জন্য
কে কিউ বাই এল হয়ে গেল। ইজি কোয়েশ্চেন, কিছুই নেই। দেখো এখান থেকে কত আসবে মাইনাস, এখান থেকে কত আসবে মাইনাস 2kq বাই রুট 5l, এখান থেকে কত আসবে প্লাস 2kq বাই এল, 1kq বাই এল এটাকে কমন নিয়ে নাও, তাহলে কত আসবে এখানেতে 2 মাইনাস বা 2kq বাই এলকে কমন নিতে পারো, তাহলে এখানটায় চলে আসবে তোমার 1 মাইনাস 1 বাই রুট 5। সো আমি ফাইনালটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি যে 2kq বাই রুট 5 ইন্টু এল ইন্টু রুট 5 মাইনাস 1। সো এইটা চলে আসবে আনসারটা আমার কাছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয় সবার কাছে বলো? তাই না? ইজি কোয়েশ্চেন ভাই, লিখে নাও ঝটপট লেখো। স্যার হয়ে গেছে। আচ্ছা সবার কমপ্লিট? চলো এবার আমরা চলে আসছি পরের একটা গ্রাফে, যেটা জেই মেন্স আইআইটি সব জায়গাতে যে এসে গেছে, একমাত্র নিটে আসেনি এখন অবধি। দেখো এই গ্রাফটা যে সবকটা গ্রাফই এসছে তা নয়, এই গ্রাফটার মধ্যে কয়েকটা মানে একটা কি দুটো গ্রাফ এসছে, কিন্তু বাকি প্রবাবেল কয়েকটা গ্রাফ থাকে যেগুলোকে আমরা ডিসকাস করবো এখন। যে 4টে প্রবাবেল গ্রাফ হতে পারে পোটেনশিয়ালের মধ্যে, সেই 4টে গ্রাফকে প্রবাবেল আমরা ডিসকাস করবো, আসলে এর মধ্যেই আসবে, এই সিস্টেমের মধ্যেই থাকে, ঠিক আছে? তাহলে এই 4টের মধ্যে একটা গ্রাফ আসবে। দেখো এখানটাতে হেডিংটা দিয়ে দাও যে ভেরিয়েশন অফ পোটেনশিয়াল ডিউ টু চার্জ, ভেরিয়েশন অফ পোটেনশিয়াল ডিউ টু চার্জ, এরকমভাবে একটা নোট বলে লিখে নাও, এটাকে হেডিং দিতে হবে না, নোট বলে আন্ডারলাইন করে নাও, ওটাকে মার্ক করো নোট বলে, যে ভেরিয়েশন অফ পোটেনশিয়াল ডিউ টু চার্জ, নোট বলে লিখে নাও ওটা। লিখেছো? এবার বোঝো। দেখো কি বলছে, দেখো বলছে যে একটা প্লাস চার্জ আছে, প্রথমত প্লাস চার্জের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল 1/r স্কোয়ারের সাথে প্রপোর্শন হবে নাকি 1/r এর সাথে? বলো কার সাথে? 1/r। আচ্ছা ধরো একটা সেন্টারে এই যে অরিজিনটা, এখানে একটা প্লাস চার্জকে তুমি প্লেস করলে, তাহলে 1/r এর গ্রাফ 1/r এর গ্রাফ কিরকম হয়? স্ট্রেট লাইন নাকি এরকম দ্বারা হাইপারবোলিক? কোনটা হয় বলো? স্ট্রেট হাইপারবোলিক। তাহলে যখন একটা প্লাস চার্জ আছে তার জন্য ফিল্ড ডান দিকেও থাকবে বাঁ দিকেও থাকবে, পোটেনশিয়াল ডান দিকেও থাকবে বাঁ দিকেও থাকবে, ইয়েস অর নো বলো? তাই তো, তার মানে যে গ্রাফটা পাবে সেটা তুমি কোন দিকে পাবে? এই দিকেও পাবে হাইপারবোলিক্যালি, আবার এই দিকেও পাবে হাইপারবোলিক্যালি। মাইনাসে কেন লিখলাম না? কারণ প্লাস চার্জ, ফিল্ড কোন দিকে আসবে বা মানে পোটেনশিয়াল কোন দিকে পাবো? প্লাস কোঅর্ডিনেটে অলওয়েজ, তাই না? তো সবসময় উপর দিকে পাবো, নিচের দিকে কিন্তু পাবো না। বুঝতে পারলে? হ্যাঁ চলো এবার চলে এসো মাইনাস। প্লাস চার্জের জন্য সবসময় উপর দিকে কোঅর্ডিনেটে তুমি সবসময় প্লাস চার্জের জন্য গ্রাফ পাবে, বুঝতে পারলে? অলওয়েজ। মাইনাস হলে কি হবে? উল্টোটা হবে, হ্যাঁ কি না? এই যে বোথ সাইড, একটা প্লাস চার্জ ডান দিকেও পোটেনশিয়াল থাকবে, তার একটা কিছু বাঁ দিকেও থাকবে পোটেনশিয়াল, তাই না? ব্যাস হয়ে গেল। তো ডান দিকেও বাঁ দিকেও দুটো দিকে পেলাম। চলো এবারে তুমি কি করলে? অরিজিন একটা নেগেটিভ চার্জকে প্লেস করলে, নেগেটিভ চার্জকে প্লেস করে দিয়েছে এখানটাতে, তাই না? এই যে নেগেটিভ চার্জ, এর জন্য কি হবে? যেমন ওখানে হলো সেম হবে, শুধুমাত্র উল্টো দিকে, তাই না? তার মানে উল্টো দিকে সেম নেচার পেয়ে যাবে তুমি। দেখো সেটাই হয়েছে এখানটাতে, বুঝতে পারলে? চলো এবারে চলে আসো থার্ড কেসটা। থার্ড কেসে কি করছে? দুটো প্লাস চার্জ, দেখো দুটো প্লাস চার্জ পাশাপাশি প্লেস করা আছে, এই একটা প্লাস চার্জ, এই একটা প্লাস চার্জ। তোমাকে বলবে নেট ইলেকট্রিক ফিল্ড হবে। চলো স্টার্ট হয়ে যাও। একটা প্লাস চার্জ, তার জন্য একটা গ্রাফ কোন দিকে পাবো? ডান দিকে পাবো, বাঁ দিকেও পাবো, এই জন্য বলো? ঠিক আছে, তাহলে এর জন্য বাঁ দিকে পাচ্ছি এই যে গ্রাফ, এর জন্য ডান দিকে পাচ্ছি এই যে গ্রাফ। চলো এবারে এইটার জন্য দেখো, এই যে সেকেন্ড প্লাস চার্জ কোন দিকে পাবো? ডান দিকেও পাবো বাঁ দিকেও পাবো, হ্যাঁ হ্যাঁ কিনা বলো? ডান দিকেও আছে বাঁ দিকেও, তো এই যে ডান দিকেও পেলাম আবার বাঁ দিকেও পেলাম। চলো এবার দেখো মাঝখানের এই যে পয়েন্টটা, এই পয়েন্টে রেজাল্টেন্ট পোটেনশিয়াল পাবো একটা, তাই না? মানে দুজনের মিলিত পোটেনশিয়াল, তার মানে সেটা কত হয়ে যাবে? এরকম দ্বারা হয়ে যাবে নেট পোটেনশিয়াল, বুঝতে পারলে? তো ফাইনালি গ্রাফটা কীরকম হবে? এইটাকে আমি পাবো মাঝখানটাতে। মাঝখানে আমি কিন্তু এদের এফেক্টটা না তো এটাকে পাবো না তো এটাকে পাবো, কোনটা পাবো? তাদের এফেক্টটা এইটাকে পাবো, হ্যাঁ কিনা? বুঝতে পারলে? কমন যেটা মানে দুটো মিলিয়ে যা হচ্ছে, আমরা দেখলাম না VA প্লাস VB, এটা হলো VA প্লাস VB মাঝখানটাতে, বুঝতে পারলে? VA হলো এইটা, VB হলো এটা, মিলে কি হলো? VA প্লাস VB নেট পোটেনশিয়াল ওই পয়েন্টে।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ কি না বলো? ইন্দ্রাণী বুঝতে পারলে? ঠিক আছে, চলো এবারে এখানে চলে এসো, স্টার্ট হয়ে যাও। প্লাস চার্জ মাইনাস চার্জ, দুটো প্লাস চার্জ ছিল, ওই কেসটা হলো একটা প্লাস একটা মাইনাস নিলাম। এবার দেবো কেসটা কী হবে, চলো স্টার্ট হও। প্লাস চার্জ কীরকম দেবে, ডান দিকেও দেবে বাঁ দিকেও দেবে পোটেনশিয়াল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো মাইনাস চার্জ নিচের দিকে দেবে, ডান দিকেও অ্যান্ড বাঁ দিকেও, হ্যাঁ কি না? দুটো দিচ্ছে তাই না? এবার দেখো যখন এদের এই যে কমন পয়েন্টটা, এই যে কমন পয়েন্ট, এই কমন পয়েন্টটাতে এর জন্য যা পোটেনশিয়াল হবে এর জন্য সেম পোটেনশিয়াল মাইনাস হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাই তো, তাহলে এখানে কি হবে, দুটো জিরো হয়ে যাবে তাই না? তার মানে আমি কি করবো, রেজাল্টেন্টটা কিরকমভাবে ড্র করবো? রেজাল্টেন্টটা যেটা হবে সেটা হলো যে এর পোটেনশিয়ালটা এরকমভাবে এখানে জিরো হলো, এর পোটেনশিয়ালটা এখানে জিরো হলো, তো নেট গ্রাফটা কীরকম হবে, এইটা হবে রেজাল্টেন্ট পোটেনশিয়ালটা। নেট পোটেনশিয়ালটা এই পয়েন্টটা কী হবে, দুজনের জন্য মাঝখানে এরকম তারা হয়ে যাবে, বুঝতে পারলে? লিখে নাও ঝটপট, হ্যাঁ স্যার। লিখে নাও। পোটেনশিয়ালের জন্য চার্ট সিস্টেমের মধ্যে গ্রাফ এলে চারটের মধ্যে যে কোনো একটা আসবে কনফার্ম, বুঝতে পারলে? লিখে নাও। তবে এই কোশ্চেনটা কিভাবে দিতে পারে? কোয়েশ্চেনটা তোমাকে গ্রাফ দিয়ে দেবে, বলবে দুটো চার্জ স্কেল প্লেস করা আছে, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ফর দি পোটেনশিয়াল আর কারেক্ট, বুঝতে পারলে? তোমাকে দেখে চুজ করতে হবে যে কোন সিস্টেম দিয়েছে তার জন্য কি গ্রাফ হবে। অলরেডি অ্যাডভান্সে এসেও গেছে কোয়েশ্চেন, দেখলে বুঝেও যাবে তুমি। সেম কোয়েশ্চেন ছিল, এরকমভাবে ডায়াগ্রাম চারটে ড্র করা ছিল, তোমাকে চার্জ সিস্টেমের জন্য বলা ছিল, তোমায় বলতে হবে কোনটা। এই অরিজিনগুলোতে তোমার চার্জ প্লেস করা থাকবে এরকম ধরে প্লাস মাইনাস করে, তোমাকে দেখে চুজ করতে হবে কোনটা ঠিকঠাক গ্রাফ দেওয়া আছে, ব্যাস। তো কোয়েশ্চেনটা কিন্তু মোটেই কঠিন নয়, একদম সোজা কোয়েশ্চেন, জাস্ট গ্রাফের কনসেপ্টটাকে তোমাকে বুঝতে হবে। এখানে কেন এরকম ধরে হলো, কারণ সেন্টারে যতটা প্লাস ততটা মাইনাস, তো টোটাল কত হবে, জিরো। জিরো মানে কি, এই টোটাল রেজাল্টেন্ট গ্রাফটা এই দিকে আসছিল এর জন্য এই দিকে আসছিল, কিন্তু মাঝখানে জিরো হবে, তো যে কারণে জিরো হয়ে গেল মাঝখানটাতে, ব্যাস হয়ে গেল গ্রাফটা শেষ। এখানে কি হবে, রেজাল্টেন্ট গ্রাফ, এরকম ধরে গ্রাফ আসবে রেজাল্টেন্ট। তো এখানে এই ব্লু লাইন অ্যান্ড রেড লাইন এটাকে ডটেড লাইন দিয়ে দেখাতে পারো, কিংবা ডিফারেন্ট কালারকে দিতে পারো, কিন্তু বুঝতে পারলে? আর মানে এই তিনটে লাইনকে ইদার তুমি দুটোকে ডট দিয়ে দেখাও আর একটাকে সলিড লাইন করো, অথবা তিনটেকেই তুমি তিন রকম কালার দিয়ে দেখাও, না হলে কিন্তু নিজেরা বুঝতে পারবে না। ওখানেও তাই করবে 4 নাম্বারটাতে, চটপট করো। ঝটপট হাত চালো। কেন হাইপারবোলিক, কারণ পোটেনশিয়াল ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স, যে কারণে হাইপারবোলিক গ্রাফ। আনসার হয়ে গেছে। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, ঝটপট করে নাও। আচ্ছা, এটা ট্যান থিটার গ্রাফ হয় তো এরকম ধরে, হ্যাঁ? ট্যান থিটার গ্রাফ তো এরকমই আছে নাকি, মাঝখানে রেজাল্টেন্টের মতো, ভুলে গেছো নাকি? স্যার মনে নেই। দেখবে ট্যান থিটার গ্রাফ এরকমই আছে, ট্যান থিটার গ্রাফ দেখবে তোমরা সেম গ্রাফ পাবে এই টাইপেরই, কিন্তু এটা কিন্তু লজিকটা ট্যান থিটার জন্য আসে না, অন্য লজিক আছে এটা। তো অনেকে এটা কী হয় বলতো, যারা বুঝতে পারে না এটাকে, ধরো কেউ বুঝতে পারলো না যে কেন গ্রাফটা এরকম হলো, সেই মাথায় এখন লজিক লাগানো স্টার্ট করে এবং কোনোভাবে ভাবে যাচ্ছে ওখানে সামহা হয়তো ট্যান থিটার ফাংশন আসছে, যে কারণে মাঝখানটাতে ওরকম ধরে গ্রাফ আসছে। এটা কিন্তু হয়, ধরো কেউ ম্যাথে ভালো, সে এই কনসেপ্টটা বুঝতে পারেনি বা ক্লাস করেনি, তো সে তখন ম্যাথ অ্যাপ্লাই করতে শুরু করে, আচ্ছা এই তো ট্যান থিটার গ্রাফ, তার মানে মাঝখানে ট্যান থিটার ফাংশন হয়, আচ্ছা ঠিক আছে, যে কারণে এটা আনসার হবে। বাস্তবে কিন্তু ওরা মোটেই না, বাস্তবে লজিকটাকে আমরা সেটা দেখে নিয়েছি কেন হয়। চলো, তো মোটেই কিন্তু কোনো ক্রিটিক্যাল ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ এখানে নেই, একটাই ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ 1/x এর গ্রাফ কি, ব্যাস, এছাড়া কোনো গ্রাফ দরকারই নেই। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি, কি বলছে দেখো। সেম কোয়েশ্চেন আমরা ইলেকট্রিক ফিল্ডেও করেছি, পোটেনশিয়ালও থাকে। দেখো অরিজিন থেকে R, 2R, 4R, 8R এরকমভাবে আপ টু ইনফাইনাইট অবধি প্লাস কিউ চার্জকে অ্যারেঞ্জ করা আছে। তোমাকে বলতে হবে যে এই যে অরিজিনে সেখানটাতে পোটেনশিয়াল কত হবে, বুঝতে পারলে কোয়েশ্চেনটা? খুব সোজা কোয়েশ্চেন, পোটেনশিয়াল অ্যাট অরিজিন কী লিখবো বলো? এইটার জন্য পোটেনশিয়াল প্লাস এটার জন্য পোটেনশিয়াল প্লাস এটার জন্য প্লাস এটার জন্য, এরকমভাবে আপ টু ইনফাইনাইট চলতেই থাকবে, ইয়েস অর নো, তাই না? লিখতে স্টার্ট করে দাও। কী আছে প্রথমে, কী লিখবো প্রথমটাতে, KQ/R, প্লাস কী লিখবো, KQ/R নাকি 2R, কী লিখবো অরিজিন থেকে 2R, KQ/2R। নেক্সট তারপর কী লিখবো, KQ/4R নাকি 3R,
কে কিউ বাই 4r প্লাস কে কিউ বাই 8r নাকি 6r কি লিখবো? 8r। এরকমভাবে চলতে থাকবে আপ টু ইনফাইনাইট। কে কিউ বাই আর কমন নিয়ে নি, কে কিউ বাই আর কমন নিলে কি আসবে? 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস এরকমভাবে আপ টু ইনফাইনাইট। চলো এখানে কি আসছে দেখো, একটা জিপি সিরিজ তুমি পেয়ে যাচ্ছ এখানটা, তাই না? যার মধ্যে কমন রেশিও কত আসবে? কমন রেশিও 1/2 এর আসবে, তাই না? 1/4/1/2। ইন্দানি ম্যাথামেটিক্স জানো তো এগুলো নাকি? জিপি সিরিজ জানো তো? হ্যাঁ স্যার। তাহলে কত আসবে এটা? আর এর ভ্যালু কত আসবে? 1/2। চলো পুট করে দাও, কে কিউ বাই আর সামেশন কত হয়? a বাই 1 মাইনাস আর। আচ্ছা এটা কত আছে এখানটাতে? 1 নাকি হাফ? কত নেব? এটা 1 তাই না? তাহলে 1/1 মাইনাস আরটা কত পেয়েছি? হাফ। ব্যাস পুট করো, আনসার বেরিয়ে গেল। ব্যাস কত আসবে এখানটাতে? কে কিউ ইন্টু ওপরে 2 যাবে, নিচে তোমার কত আসবে? হাফ, তাহলে বাই আর, তাহলে কত আসছে এটা? 2 কে কিউ বাই আর। আনসার হয়ে গেল, বুঝতে পারলে? ব্যাস কিছুই নেই, একদম সোজা কনসেপ্ট। জিপি সিরিজ জানা আছে, কাজ শেষ। দেখে নাও। ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট জিপি সিরিজ হচ্ছে না? ইনফাইনাইট জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজের জন্য সামেশন কত হয়? এসএন a বাই 1 মাইনাস আর। হ্যাঁ, আর হারমোনিক না, জিওমেট্রিক প্রোগ্রেশন ছিল। জিওমেট্রিক প্রোগ্রেশন, তাই না? কমন রেশিও কোথায় আছে? জিওমেট্রিক আছে না, হারমোনিকে থই না ওখানে তোমার কমন রেশিও আছে, মানে কমন ডিফারেন্স আছে ওখানটাতে। এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন জিপি পড়েছিলে না, 11-এ ছিল মনে আছে ওই পার্টটা। চলো লিখে নাও, হয়ে গেছে সবার কমপ্লিট? লেখো। 1 মিনিট নেবে তুমি? এত বেশি টাইম কি করে তোমায় দিই বলো তো? 1 মিনিট। তুমি তাহলে ভুল বললে কেন? কি মিথ্যে কথা বললে? এরকম মিথ্যে কথা বললে কি করে হবে? তুমি 1 মিনিট বললে 2 সেকেন্ডে কাজ হয়ে গেল, তাহলে এরকমভাবে তো হবে না। হোয়াট টু ডু ইন্দ্রাণী? ও ইন্দ্রাণী, আচ্ছা দেখো, একটা রড আছে যেটার মধ্যে টোটাল চার্জ হলো কিউ, তার লেন্থ হচ্ছে এল। তোমাকে সেইখান থেকে এল ডিস্টেন্স একটা এ পয়েন্ট আছে, সেখানে পোটেনশিয়াল বার করতে হবে, বুঝতে পারলে? প্রথমত আমি এখানে ডিরেক্টলি লিখতে পারবো যে কে কিউ বাই এল লিখতে পারবো, হ্যাঁ কি না? কেন পারবো না? পয়েন্ট চার্জ নয়, মানে এক্সটেন্ডেড বডি আছে, তাই না? ছড়িয়ে চার্জ আছে ওসব বলো না, এক্সটেন্ডেড বডি আছে, বুঝতে পারলে? এক্সটেন্ডেড বডি আমাকে পয়েন্ট চার্জে কনভার্ট করতে হবে। কী করবো? মাঝখানে ডিএক্স এলিমেন্ট নেবো, ডিএক্স এলিমেন্ট নিয়ে নিলাম। এটা এলিমেন্টটা কত? ডিএক্স। আচ্ছা ডিএক্স এলিমেন্ট, মনে করো যে এই ডিএক্স এলিমেন্ট থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, যেমন ধরো ফোর্সের সময় ফিল্ড বার করার সময় আমরা করেছিলাম, সেম জিনিস এখানেও করবো। চলো ডিএক্স, এই ডিএক্স এর মধ্যে চার্জ লেট চার্জ ইন ডিএক্স ইজ ডিকিউ। ডিকিউর ভ্যালু কত লিখবো বলো? ডিকিউ সমান কি লিখবো? টোটাল চার্জ কত? কিউ। ইউনিট লেন্থে চার্জ কত? কিউ বাই এল। ডিএক্স এ কত থাকবে? কিউ বাই এল ইন্টু ডিএক্স। মনে পড়ছে? করে এসেছি কিন্তু এগুলো আমরা, তাই না? তাহলে কত লিখবো? কিউ বাই এল ইন্টু ডিএক্স, ব্যাস হয়ে গেল। আচ্ছা তাহলে এর জন্য ফিল্ড কত হবে এক্স ডিস্টেন্সে? সো ফিল্ড না, সরি, পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল ডিউ টু ডিএক্স কত আসবে? কে ইন্টু ডি কিউ বাই এক্স। ডি কিউ মানে কত পেলাম? কে ইন্টু কিউ বাই এল পেয়েছি ইন্টু ডিএক্স, হয়ে গেল। আচ্ছা এবারে কে কিউ বাই এক্স, আচ্ছা এখানটা কি আছে? এক্স আছে না, এক্স নিচে, হয়ে গেল। আচ্ছা এবারে সো ভি অ্যাট এ কত হবে? এটাকে আমরা বলছি কত? ডিভি, রাইট? তাহলে ভি এ কত লিখবো? ইন্টিগ্রেশন অফ ডিভি, ইয়েস অর নো? ও ইন্টিগ্রেশন অফ ডিভি। চলো আমি এটা লিখে দিচ্ছি, তোমরা সলভ করবে। দেখো কোনখান থেকে কোনখানে? 0 থেকে ওই পয়েন্টে ভি এ, তাই না?
জিরো থেকে VA, আচ্ছা ইকুয়াল টু কী লিখবো, কে কিউ বাই এল ইন্টু ডিএক্স বাই এক্স। কে কিউ বাই এলটা কনস্ট্যান্ট বাইরে আসবে, লিমিট কী লিখবো, এখান থেকে মিনিমাম ডিস্টেন্স কত এল, ম্যাক্সিমাম কত 12, লিমিট কী লিখবো তাহলে, জিরো থেকে এল, এল থেকে 12, কোনটা লিখবো, কি জিরো থেকে 12 কোনটা লিখবো বলো, 0 থেকে 12 এল থেকে 12 না, মিনিমাম সেপারেশন কত এল, ম্যাক্সিমাম কত 12, বুঝতে পারলে, তাহলে লোয়ার লিমিট কত এল, ম্যাক্সিমাম কত 12। চলো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কালকে আমি এটা সলভ করে নেবো পুরো, তোমরা বাড়িতে নিজেরাই করতে পারবে কারণ সব কিছু বেরিয়ে গেছে, বুঝতে পারলে, জাস্ট সলভ করতে হবে তোমাকে। স্ক্রিনশটটা নিয়ে নাও, ক্লাসটা শেষ করে দেবো এবার, বাড়িতে আজকে রাতের সময় সলভ করবে। এক্সটা, এক্স হলো এই যে ডিএক্স থেকে এই পয়েন্টের দূরত্ব এক্স, বুঝতে পারলে। চলো স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে, সলভটা করে রেডি করে রাখবে, কালকে চেক করবো, হয়ে গেছে। হ্যাঁ স্যার। চলো টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে, কালকে পোটেনশিয়ালটাকে আরও এক্সটেন্ড করবো, আরও প্রবলেমস আমরা সলভ করবো। চলো টাটা, গুড নাইট।